আসসালামু আলাইকুম। আমি খন্দকার আবিদ। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শেখার আগে আমরা জেনে নিব এটার ইউজ কেস সম্পর্কে। তো পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মূলত ব্যবহার করা হয় বিভিন্ন ক্ষেত্রে। সেটা হচ্ছে যে ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে, তারপর ডাটা সায়েন্সের ক্ষেত্রে, মেশিন লার্নিংয়ের ক্ষেত্রেও এখন ব্যবহার করা হচ্ছে। গেম ডেভেলপমেন্টের ক্ষেত্রেও পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়। এছাড়া সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং আরও অনেক ক্ষেত্রে এই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করা হয়ে থাকে। এরপরে হচ্ছে আমরা যাব হচ্ছে পরবর্তী স্লাইড। এখন কথা বলবো বাংলাদেশের পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ডিমান্ড নিয়ে। তো পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বর্তমানে বাংলাদেশেও রিসার্চের যতগুলো ক্ষেত্র আছে সবগুলো ক্ষেত্রে অলমোস্ট এই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করা হয়ে থাকে। পাইথন ছাড়াও আরও কিছু কিছু ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়, কিন্তু পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাই অলমোস্ট সব জায়গায় ব্যবহার করা হয়। জব সেক্টরেও এর চাহিদা ব্যাপক হারে বাড়ছে। ইভেন রিমোট জব আর হচ্ছে আউটসোর্সিংয়ের ক্ষেত্রে তো বলা বাহুল্য, এটা প্রচুর পরিমাণের বাড়ছে। রিসেন্টলি নবম দশম শ্রেণীর তথ্য প্রযুক্তি পাঠ্য বইয়ের মধ্যেও এই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ইনক্লুড করা হয়েছে। দ্যাটস ওয়াই এটা শিক্ষকদের জন্য শেখা আসলে জরুরি হয়ে পড়েছে। তো এরপরে এখন আমরা আলোচনা করব পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এনভায়রনমেন্ট সেটআপ নিয়ে। তো পাইথন প্রোগ্রামিং এনভায়রনমেন্ট আমরা দুইভাবে সেটআপ করতে পারি। একটা হচ্ছে গুগল কোলাবের মাধ্যমে, আরেকটা হচ্ছে গিয়া ম্যানুয়ালি। তো হচ্ছে আমরা কোলাবে সেটআপ করার জন্য আমরা যেটা করব, সরাসরি গুগল কোলাব দেখে সার্চ করব, প্রথম যেটা আসবে সেটাতে ঢুকবো। ঢোকার পরে আমাদের এরকম কিছু দিবে, ক্যান্সেল করে দেব। তারপরে হচ্ছে ফাইল থেকে নিউ নোটবুকসে যাব। নিউ নোটবুকসে যাওয়ার পরে আসার পরে আমাদের এটা ওপেন হয়ে গেছে। সো ওপেন হয়ে যাওয়ার পরে কেটে দিচ্ছি। সো এই যে এখানে হচ্ছে আমি আমার কোডটা লিখতে পারি। তো আমি প্রথম কোডটা লিখতেছি, প্রিন্ট প্রিন্ট হাই লিখি। হ্যাঁ, প্রিন্ট হাই লিখে রান করলাম। এটা এখানে কানেক্ট করা লাগে না, অটোমেটিক্যালি কানেক্ট হতে থাকে যদি আমি রান করি আর কি। প্রথমবার রান হতে একটু সময় নেবে, পরের বার থেকে রানটা খুব ফাস্টার হবে। সো রান হয়ে গেছে আমাদের প্রথম কোড, হাই লিখছিলাম, সেটা রান হয়ে গেছে। তো আমরা যদি আমাদের ডেস্কটপে করতে চাই তাহলে হচ্ছে আমরা নর্মালি হচ্ছে python.org/downloads এটা চলে আসবো। এটা চলে আসার পরে হচ্ছে আমরা আমাদের এইখানে নিয়ে আসবে। এখানে নিয়ে আসার পরে হচ্ছে আমরা ডাউনলোড পাইথন দিব। ডাউনলোড পাইথন দিলে আমাদের এখানে এই যে ডাউনলোড হওয়া শুরু করে দিছে। ডাউনলোড হয়ে যাবে, তারপরে হচ্ছে আমরা ডাউনলোডসের ভিতরে যাব, গিয়ে হচ্ছে ইনস্টল নাও। ইনস্টল নাও ক্লিক করার পরে হচ্ছে কিছু সময় নেবে এটা ইনস্টল হতে। ওকে, ইনস্টল হবে। এত এতক্ষণে আমরা হচ্ছে এই যে THONNY টনি.org এটাতে চলে যাব। এখান থেকে হচ্ছে উইন্ডোজ থেকে এটাকে আমরা ডাউনলোড করে ফেলতে পারি। এটা ডাউনলোড হচ্ছে আমাদের টনি, এটা ডাউনলোড হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এটাকে ইনস্টল করব। নেক্সট, আই অ্যাকসেপ্ট, এখানে অ্যাকসেপ্ট দিয়ে দিব। তারপর নেক্সট 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 নেক্সট, সব কিছু নেক্সট নেক্সট করে দিব। তারপরে কিছু সময় নিবে আমাদের এটা ইনস্টল হতে। ফিনিশ। এখন হচ্ছে গিয়া আমি যদি এই যে টনি অ্যাপটায় যাই, লেটস গোতে ক্লিক করবো।
লেটস গোতে ক্লিক করলে আমার এটা ওপেন হয়ে গেছে। এখন যদি আমি এখানে একটা প্রোগ্রাম লিখি, প্রিন্ট হ্যালো লিখি, আচ্ছা সেকশন করতেছে না, ফাইন। তাহলে দেখবো এই যে সুন্দরভাবে আমাদের এই যে এটা রান হয়ে গেছে। সো এই ছিল আমাদের এনভায়রনমেন্ট সেট আপ। সো এটা খুবই সিম্পল একটা টনি হচ্ছে, খুবই সিম্পল একটা আইডি। তো এটার মাধ্যমেও করা যায় আসলে। এখন আমরা আলোচনা করব ইনপুট এবং আউটপুট নিয়ে। যদি আমরা কোনো কিছু ইনপুট নিতে চাই তাহলে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমাদের ইনপুট একটা ফাংশন আকারে মানে এভাবে লিখতে হয়। সো এটা যদি আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি তাহলে আমরা কোলাবে চলে যাচ্ছি। কোলাবে সুন্দরভাবে আমরা প্রিন্ট করতেছি, প্রিন্ট ফাংশনটা লিখতেছি, প্রিন্টের ভিতরে একটা ইনপুট লিখে দিছি। এতে করে এটাকে যদি আমি রান করি তাহলে আমার যেটা হবে, আমি এখানে যাই লিখবো তাই প্রিন্ট হয়ে যাবে। যেমন আমি ইনপুট দিচ্ছি আবিদ, দিয়ে এন্টার দিচ্ছি, তাহলে সেই আবিদ লেখাটাই প্রিন্ট হয়ে যাচ্ছে। এখন আমি যদি চাই যে এই লেখাটা এভাবে আসবে, যে হচ্ছে গিয়ে আমি কি ইনপুট নিতে যাচ্ছি সেটা আমাকে বলে দিবে, তাহলে আমার এখানে সিম্পলি এটা লিখতে হবে। তারপরে যদি আমি রান করি তাহলে লিখে আসছে কি এন্টার ইউর নেম, এন্টার ইউর নেম। এখানে যদি আমি আবিদ লিখি তাহলে আমাকে আবিদ লেখাটা প্রিন্ট করে দিচ্ছে। এখানে প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাকে কোনো কিছু ইনপুট নিতে বলতেছে, সেই ইনপুটটা নেম নামক একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করে রাখতেছে, সেই নেমটা আমি প্রিন্ট করে দিচ্ছি। সো প্রথমে আমি ইনপুট নিলাম, তারপরের লাইনে হচ্ছে আমার যেটা ইনপুট নিয়েছিলাম সেটা প্রিন্ট হয়ে গেল। আচ্ছা, ভ্যারিয়েবল কি জিনিস সেটা হচ্ছে আমরা পরবর্তী একটা স্লাইডে জানবো। সো এখন চলে যাচ্ছি আমার স্লাইডে। সো আমরা এখন ইনপুট নেওয়া সম্পর্কে জেনে গেলাম। এখন হচ্ছে আমরা রেঞ্জ সম্পর্কে জানব। রেঞ্জ জিনিসটা কি? রেঞ্জ জিনিসটা হচ্ছে আমরা যদি চাই দুইটা আমরা যদি চাই 1 থেকে 100-র মধ্যে প্রিন্ট করতে, বা 1 থেকে 100-র মধ্যে যেই জোড় সংখ্যাগুলো আছে সেই জোড় সংখ্যাগুলোকে প্রিন্ট করতে, তখন আমরা রেঞ্জ জিনিসটাকে ইউজ করে থাকি। এটা ওয়ান কাইন্ড অফ লুপের মতো ব্যবহার হয়। এখন কথা হচ্ছে লুপ কি সেটা সম্পর্কেও আমরা পরবর্তী স্লাইডে আলোচনা করব। আপাতত রেঞ্জটা জানি। রেঞ্জটা করতে হলে আমাদের কি করতে হবে, রেঞ্জ নামক একটা এভাবে রেঞ্জ লিখতে হবে। রেঞ্জের ভিতরে স্টার্টিং পয়েন্ট, আমরা কোথা থেকে স্টার্ট করতে চাচ্ছি সেটা লিখতে হবে, এবং কোথায় গিয়ে শেষ করব সেটা লিখতে হবে, এবং স্টেপ বলতে আমরা কয় ঘর করে আগাবো সেটা আমাদের লিখতে হবে। সো এটা যদি আমি একটু প্র্যাকটিক্যালে আসি তাহলে এই যে রেঞ্জ হচ্ছে 0 থেকে শুরু হচ্ছে, 10 পর্যন্ত যাচ্ছে, এবং এক ঘর করে আগাচ্ছে। সো এই ক্ষেত্রে কি করতেছি, এটা আমরা একটা লিস্টের মধ্যে নাম্বারটাকে রেখে দিচ্ছি। সো এই ক্ষেত্রে কি হচ্ছে, 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো প্রিন্ট হয়ে যাচ্ছে। এখন আমি যদি স্টেপ 1 না দিয়ে 2 করে তারপরে হচ্ছে যদি জিনিসটাকে রান করি তাহলে দেখা গেছে 0, 2, 4, 6, 8 যেই জোড় সংখ্যাগুলো আছে, আমি এখানে 2 থেকে শুরু করি, তাহলে দেখা যাচ্ছে যে 2 থেকে 10 পর্যন্ত যেই জোড় সংখ্যাগুলো আছে সেই জোড় সংখ্যাগুলো আমার প্রিন্ট হয়ে যাচ্ছে। এখন এই জায়গায় এই যে প্রথমটা হচ্ছে স্টার্ট হচ্ছে 2, তাই তো? সো 2 থেকে শুরু হয়েছে, এবং সেটা হচ্ছে কোন পর্যন্ত গেছে, 10 পর্যন্ত গেছে। সো 10 পর্যন্ত গেছে, 10 কিন্তু প্রিন্ট হয়নি, 10-এর আগ পর্যন্ত গেছে। সো স্টার্ট মানে একদম এটা যে নাম্বারটা আছে সেটা থেকে ছোট বা সমান, এবং এটা একদম এন্ড যে নাম্বারটা আছে মানে 10-এর আগ পর্যন্ত যাবে আর কি। আচ্ছা, তো এরপরে আমরা আসি হচ্ছে আমাদের পরবর্তী স্লাইডে। এরপর আমরা আলোচনা করব এখন ভ্যারিয়েবল দিয়ে, ভ্যারিয়েবল এবং ডাটা টাইপ জিনিসটা কি। সো ভ্যারিয়েবল মেইনলি হচ্ছে একটা পাত্রের মতো। যেমন আমরা হচ্ছে যদি কোনো কিছু স্টোর করতে চাই তাহলে আমাদের অবশ্যই একটা পাত্রের প্রয়োজন হয়, ঠিক আছে? সো ভ্যারিয়েবল জিনিসটা আসলে ওই রকমই, যে আমরা আমাদের যে ডাটাটা আছে সেই ডাটাকে আমরা স্টোর করতেছি, এরকমই কিছু একটা। সো যেমন এখানে হচ্ছে আমি এক্স একটা ভ্যারিয়েবল নিছি, মানে এক্স একটা কাপ নিছি ধরা যাক, সেই কাপের মধ্যে আমি 10 নামক একটা ডাটা, সেটাকে আমি হচ্ছে গিয়া স্টোর করে রাখছি, ঠিক আছে? 10 নামক একটা ডাটা আমি এক্স নামক একটা কাপের মধ্যে স্টোর করছি, মানে একটা ভ্যারিয়েবলে স্টোর করছি, এবং আবিদ নামক আরেকটা ডাটা, সেই ডাটাকে আমি নেম নামক একটা ভ্যারিয়েবলে স্টোর করে রাখছি। স্টোর করে রাখছি, ভালো কথা। এখন যদি আমি এই যে এক্সটাকে আমরা যেইখান থেকেই প্রিন্ট করতে চাই সেখানে আমি প্রিন্ট করতে পারবো।
সো এখানে টাইপ অফ দেওয়া আছে, এখানে টাইপ অফ না দিয়ে যদি আমি হচ্ছে এক্সটাকে প্রিন্ট করি এবং নিচে যদি আমি হচ্ছে গিয়া নেম দেই, সেখানে একটা এক্সট্রা হয়ে গেছে। ওকে ফাইন। এখন যদি আমি জিনিসটাকে রান করি তাহলে দেখা গেছে যে এই যে ভ্যারিয়েবলটা, এটা আমি এই যে 10-এর মধ্যে এই যে ভ্যারিয়েবলের মান 10, সেটা আমার এই যে এখানে প্রিন্ট হয়ে গেছে। আবার পরবর্তী লাইনে কি হয়েছে যে আমার যেই নেম ভ্যারিয়েবলটা আছে, নেম ভ্যারিয়েবলের মধ্যে যে নামটা আছে আবিদ, সেটা হচ্ছে প্রিন্ট হয়ে গেছে। সো এই হচ্ছে ভ্যারিয়েবলের কাজ। আমরা এতক্ষণ জানলাম হচ্ছে ভ্যারিয়েবল কী জিনিস এবং ভ্যারিয়েবল কীভাবে কাজ করে বা কী। সো এখন আমরা জানবো হচ্ছে যে ভ্যারিয়েবল যে আমরা ডিক্লেয়ার করব, সেই ডিক্লেয়ার করার কিছু নিয়ম আছে। কী নিয়ম, কী সেই নিয়মগুলো? নিয়মগুলো হচ্ছে যে ভ্যারিয়েবলের নামগুলো হতে হবে, ভ্যারিয়েবলের যে আমরা ভ্যারিয়েবলের যে নামগুলো লিখবো, যেমন আমি এখানে লিখছি এক্স, তারপরে হচ্ছে নেম, এই জিনিসগুলা অলওয়েজ এ থেকে জেড পর্যন্ত কোনো একটা সংখ্যা হতে পারে এবং এই ভ্যারিয়েবলগুলো হতে হবে হচ্ছে আমার মানে এর ভিতরে কোনো একটা সংখ্যাও থাকতে পারে। ভ্যারিয়েবলের নাম কখনোই সংখ্যা দিয়ে শুরু হতে পারবে না। তারপরে হচ্ছে ভ্যারিয়েবলের নাম কখনোই হচ্ছে গিয়া সংখ্যা ছাড়াও হচ্ছে গিয়া অন্যান্য কোনো সাইন, যেমন মডুলাস, ঠিক আছে, সরি মডুলাস, তারপরে হচ্ছে গিয়া মডুলাস। আচ্ছা আরেকবার করি। সো ভ্যারিয়েবলের নাম কখনোই সংখ্যা দিয়ে শুরু হতে পারবে না, মডুলাস বা অন্যান্য কোনো কিছু দিয়ে শুরু হতে পারবে না। ভ্যারিয়েবলের নাম শুরু হতে হবে কোনো না কোনো একটা ক্যারেক্টার, লাইক মানে আলফাবেট আর কি, এ থেকে জেড পর্যন্ত কোনো একটা আলফাবেট, এটা দিয়ে শুরু হতে পারবে। পাশাপাশি একটা আন্ডারস্কোর দিয়েও আমরা ভ্যারিয়েবলের শুরুটা করতে পারি, ঠিক আছে। এবং ভ্যারিয়েবলের মাঝখানে আমরা সংখ্যা ইউজ করতে পারি, শেষে আমরা সংখ্যা ইউজ করতে পারি, কিন্তু ভ্যারিয়েবলের মধ্যে অন্য কোনো কিছু ইউজ করা যাবে না। এবং ভ্যারিয়েবল হচ্ছে একটা কেস সেন্সিটিভ জিনিস। যেমন আমরা পরবর্তী এক্সাম্পলটা যদি দেখি, যে আমি এখানে ছোট হাতের এ ইজ ইকুয়াল টু মানে স্মল লেটার দিয়ে এ যদি আমি দেখি হচ্ছে গিয়া 4, এবং বড় হাতের এ দিয়ে যদি আমি একটা নিউ লেখা প্রিন্ট করি, এবং প্রথম লাইনে আমি এ প্রিন্ট করছি, পরের লাইনে হচ্ছে আমি বড় হাতের এ প্রিন্ট করছি, বড় হাতের এ দিয়ে যে ভ্যারিয়েবলটা দিয়েছিলাম সেটা প্রিন্ট করার চেষ্টা করছি, এবং দুই ক্ষেত্রে দেখছি আউটপুট দুই রকমের আসছে। সো এটার কারণ হচ্ছে গিয়ে ভ্যারিয়েবল হচ্ছে কেস সেন্সিটিভ। ছোট হাতের এ দিয়ে যদি আমি একটা জিনিস ডিক্লেয়ার করি, বড় হাতের এ দিয়ে যদি আমি অন্য কিছু ডিক্লেয়ার করি, সো এই ক্ষেত্রে হচ্ছে বিষয়গুলো ডিফারেন্ট হয়, যে এমন না যে ছোট হাতের বিষয়টা এক আর বড় হাতের লেখা একই কথা, এরকম না। আচ্ছা, তো এরপরে আমরা চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। এখন আমরা আলোচনা করব অপারেটরস নিয়ে। সো অপারেটরস হচ্ছে 4 রকমের হয়ে থাকে: অ্যারিথমেটিক অপারেটরস, অ্যাসাইনমেন্ট অপারেটরস, লজিক্যাল অপারেটরস এবং বিটওয়াইজ অপারেটরস। কম্প্যারিজন অপারেটরস বা বিটওয়াইজ অপারেটরস বলা হয়। সো অ্যারিথমেটিক অপারেটরসগুলো কি? যোগ, বিয়োগ, গুণ, ভাগ, মডুলাস, সবগুলোই হচ্ছে অ্যারিথমেটিক অপারেটরস। এখন কথা হচ্ছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলো তো শুনেছি। মডুলাস জিনিসটা কি? মডুলাস জিনিসটা দিয়ে হচ্ছে আমাদের বের করা হয় ভাগ শেষকে বের করা হয়। সো আমরা যদি একটু প্র্যাকটিক্যালি দেখি তাহলে হচ্ছে আমরা দেখতে পাবো এখানে, আমরা এখানে দেখতে পারবো আমি এ নামক একটা ভ্যারিয়েবলে 21 রেখেছি এবং বি নামক আরেকটা ভ্যারিয়েবলে হচ্ছে 5 রাখছি। রাখার পরে আমি হচ্ছে প্রথমে অ্যাডিশন করলাম, ইকুয়াল টু এ প্লাস বি, এর সাথে বি যোগ করলাম, পরবর্তী লাইনে এর সাথে বি, এ থেকে বি বিয়োগ করলাম, মানে 21 থেকে 5 বিয়োগ হয়েছে, পরের লাইনে গুণ করলাম, পরের লাইনে ভাগ করলাম, তারপরের লাইনে আমি যেটা করলাম সেটা হচ্ছে গিয়া এর থেকে বি মডুলাস করলাম। সো এটা যদি একটু আউটপুটটা দেখতে চাই, আচ্ছা এটাতে হচ্ছে আমি কোনো আউটপুট প্রিন্ট করা হয় নাই। সো আমি যদি এটাকে একটু আউটপুট প্রিন্ট করে দেখাই তাহলে হচ্ছে গিয়ে, সো এখন আমরা এটাকে একটু প্রিন্ট করে দেখতে চাচ্ছি, নিচের এই বিষয়টা বাদ। সো এখন আমরা যেটা দেখতে পাচ্ছি 21-এর সাথে 5 যোগ করছে, প্রথম লাইনে হচ্ছে 21-এর সাথে 5 যোগ করছে, অ্যাডিশনের কাজ। সো 26 আসছে, পরের লাইনে যেটা করছে সাবস্ট্রাক্ট করছে, 21 থেকে 5 বিয়োগ করলে 16 আসে, যদি 21 আর 5 গুণ করি 105 আসে, এবং 21-কে
যদি আমি 21কে যদি আমি ভাগ করি তাহলে হচ্ছে 4.1 আসে, এবং লাস্ট লাইনে যেটা হয়েছে 21কে মড করলে যদি 5 দিয়ে মড করি তাহলে 1 আসছে। এই একটা কোথা থেকে আসছে? 21কে যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে এর ভাগ 21কে যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে এর ভাগশেষ থাকে 1, এবং মডুলাস অপারেটর দিয়ে এই কাজটাই করা হয়। সো এছাড়াও আরও কিছু অ্যাসাইনমেন্ট অপারেটর, লজিক্যাল অপারেটর এগুলো আছে, এগুলো আমরা সামনে দেখব কোনো এক্সাম্পল দেখার ক্ষেত্রে। এখন আমরা আলোচনা করব ম্যাথ ফাংশনটা নিয়ে। ম্যাথ যে ফাংশনটা আছে সেটা হচ্ছে একটা, এখন আমরা আলোচনা করব ম্যাথ ফাংশন নিয়ে। ম্যাথ হচ্ছে একটা বিল্ট ইন ফাংশন। সো এই ম্যাথ ফাংশনটার কাজ হচ্ছে গিয়ে, যেমন আমরা এই ম্যাথের কিছু বিল্ট ইন ফাংশন আছে, যেমন হচ্ছে সিল ফাংশন আছে, ফ্লোর ফাংশন আছে, রাউন্ড ফাংশন আছে, পাও আছে, আর হচ্ছে গিয়ে স্কোয়ার রুট আছে। প্রত্যেকটারই আলাদা আলাদা কাজ আছে। সেটা হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি যদি দেখি তাহলে ম্যাথ যে ফাংশনটা আছে সেটাকে যদি আমরা ইউজ করতে চাই তাহলে আগে আমাদের ম্যাথটাকে ইম্পোর্ট করে নিতে হবে। ইম্পোর্ট ম্যাথ, এটা লিখে ম্যাথটাকে ইম্পোর্ট করে নিতে হবে। সো এরপরে যেটা আমরা করব সেটা হচ্ছে যে x ইকুয়াল টু 3.6, এক্স নামক একটা ভ্যারিয়েবলের মধ্যে আমরা হচ্ছে 3.6কে আমরা রেখে দিছি। সো এটা যদি আমরা সিল বের করতে চাই, সিল মানে কি? সিল মানে হচ্ছে উপরে, তাই না, ছাদ। সো ওই ছাদ হিসাবে যদি আমরা চিন্তা করি তাহলে হচ্ছে আমাদের সিলিং পাবো, ছাদ। সো 3.6-এর সিল কী হওয়া উচিত? 3.6-এর উপরে কি আসে? সেটা হচ্ছে আমাদের 4 আসবে। সো এটাকে যদি আমরা একটু প্রিন্ট করে দেখতে চাই তাহলে হচ্ছে আমরা এই যে ম্যাথ ডট সিল যে ভ্যারিয়েবলের মধ্যে রাখছিলাম সেই ভ্যারিয়েবলটা এখানে যদি দেই, দিয়ে যদি আমি রান করি তাহলে হচ্ছে 4 আসছে, মানে হচ্ছে 3.6-এর উপরে কি আছে? 4 আছে। এখানে যদি আমার 3.1ও হইতো তাও এখানে হচ্ছে আমার 4ই হইতো, কারণ হচ্ছে গিয়ে 3.1 হইলেও কি এটা 3-এর চেয়ে বড়, 3-এর চাইতে বড়, 4-এর চেয়ে ছোট, এরকম কোনো সংখ্যা যদি থাকে তাহলে সেটা হচ্ছে আমার 4 বোঝাবে। এটাই হচ্ছে আমার সিল ফাংশনের কাজ। ফ্লোর মানে কি? ফ্লোর মানে হচ্ছে গিয়ে আমার 3 পয়েন্ট যদি আমার এখানে 9ও থাকে তাও আবার এই ফ্লোর ফাংশনটা কি করবে? ফ্লোর মানে হচ্ছে নিচেরটাকে দেখাবে, মানে 3 থেকে 4-এর মধ্যে যদি কোনো কিছু থাকে তাহলে সেটা আমার নিচেরটা দেখাবে, ফ্লোরের সংখ্যাটা দেখাবে। রাউন্ড বলতে কি বোঝায়? রাউন্ড বলতে বোঝায় হচ্ছে গিয়ে, আমরা যদি রাউন্ডটাকে একটু সে গিয়ে কপি করি, আউটপুট দেখার ট্রাই করি। রাউন্ড রাউন্ড বলতে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে? রাউন্ড বলতে বোঝাচ্ছে হচ্ছে আমরা যেমন কি জানি যে 4.5-এর উপরে যদি হয় তাহলে আমরা ওইটাকে 5 ধরি, তাই তো। আর যদি 4.5-এর নিচে হয় 4.4, 4.2, তখন আমরা ওইটা কি 4 ধরি। সো ওইটা হচ্ছে রাউন্ড। যেমন এখানে 3.9 আছে, আমি যদি এটা 3.3 করে দেই, 3 করে তারপর রান করি তাহলে এখানে আমার 3 আসছে। এটা হচ্ছে রাউন্ড, রাউন্ড করে দেয়। পাও ফাংশনটার কাজ হচ্ছে গিয়ে পাওয়ার করা। যেমন এখানে 2-এর পাওয়ার যদি আমি 3 করি, ঠিক আছে, তাহলে হচ্ছে আমার 8 আসবে, মানে 2 টু দি পাওয়ার 3 এরকম বুঝায় আর কি। যেমন এটাকে যদি আমি কপি করে পেস্ট করি, এটা যদি রান করে দেখার ট্রাই করি তাহলে 8.0 আসছে। সো 8.0 আসছে মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের একটা ডাবল টাইপের ডেটা টাইপ পাঠাইছে। সো এটাকে যদি আমি চাই যে না আমি 0.0, এই যে 8.0 এরকম রাখবো না, তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে টাইপ কাস্টিং করতে হবে। এখন কথা হচ্ছে টাইপ কাস্টিং জিনিসটা কি, কিভাবে করতে হয়? সো টাইপ কাস্টিং করতে হলে আমাদের সরাসরি ট্যাব দিয়ে ফেলছি, ক্যাপস লক, ইন্টিজার, এইভাবে হচ্ছে আমরা টাইপ কাস্টিং করতে পারি, এবং দশমিকের পরে শূন্যটা চলে গেল। এখন কথা হচ্ছে এই যে টাইপ কাস্টিং করলাম, এই যে ইন্টিজার লিখলাম, ইন্টিজারটা কি? ইন্টিজারটা হচ্ছে একটা ডেটা টাইপ, ইন্টিজারটা ডেটা টাইপ। সো এরকম আরও কিছু ডেটা টাইপ আছে, যেমন হচ্ছে গিয়ে স্ট্রিং আছে, তারপর ডাবল আছে, এরকম আরও কিছু ডেটা টাইপ আছে। সো এই ডেটা টাইপদের কাজগুলো কি? ইন্টিজার হচ্ছে গিয়ে আমাদের পূর্ণ সংখ্যাগুলোকে স্টোর করে। পূর্ণ সংখ্যাগুলোর জন্য আমরা ইন্টিজার টাইপ ইউজ করি। এরপরে হচ্ছে আমাদের যে দশমিক সংখ্যাগুলো আছে, যেমন 3.4, 3.5, এরকম যে দশমিক সংখ্যাগুলো আছে সেগুলোর জন্য আমরা ডাবল ইউজ করি। কোনো কিছু যদি আমরা লিখি, যেমন হচ্ছে মাই নেম ইজ আবিদ, এরকম টাইপের কিছু লিখা যেগুলো আছে সেগুলোর জন্য আমরা স্ট্রিং টাইপের ডেটা টাইপ ইউজ করে থাকি। সো নর্মালি হচ্ছে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটায় আসলে এই
ডেটা টাইপকে ডিক্লেয়ার করে দেওয়া লাগে না। অন্যান্য যেই ল্যাঙ্গুয়েজ আছে সেগুলোতে ডেটা টাইপ ডিক্লেয়ার করে দেওয়া লাগে। সো যেহেতু দেওয়া লাগে না, সো আমরা আসলে আমরা যাই দেই সেটাই হচ্ছে গিয়া ওরা নিয়ে নেয় আসলে। মানে এটা ওয়ান কাইন্ড অফ, ধরেন একটা জাদুর পাত্রর মতো আর কি। ধরেন আপনি একটা জাদুর একটা পাত্র আছে, সেখানে আপনি যদি চা দেন তাহলে সেটা হচ্ছে কাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনি যদি পানি দেন তাহলে ওই জাদুর পাত্রটা নিজে নিজেই হচ্ছে গিয়ে গ্লাস হয়ে যাচ্ছে, বা আপনি যদি বিস্কুট রাখেন তাহলে ওটা কি পিরিচ হয়ে যাচ্ছে। সো যাদের পাত্র এখানে বিল্ট-ইন অনেক কিছু লেখা আছে, বাট আমি এক্সাম্পল দিলাম আর কি, মানে বললাম আর কি যে কাইন্ড অফ ওরকম টাইপের ধরা যায় আর কি। তো এরপরে যেটা হচ্ছে, সো টাইপ কাস্টিং করতে হলে কি হবে আমাদের, সেটা হচ্ছে এই যে এইভাবে আমরা টাইপ কাস্টিং করতে পারি, যে আমরা সেটার টাইপটাকেই চেঞ্জ করে দিতে পারি। সেটা যদি ডাবল টাইপের মানে দশমিক কিছু থাকে, সেটাকে আমরা পূর্ণ সংখ্যায় আনতে পারি, পূর্ণ সংখ্যার কিছুকে আমরা দশমিকে দিতে পারি। এটা হচ্ছে টাইপ কাস্টিং এর কাজ। এবং আমি যদি চাই যে এখন কথা হচ্ছে ভাইয়া এখানে তো সে অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে, এখন আমার প্রয়োজন হইলো, আমার জানতে ইচ্ছে করতেছে যে এটা টাইপটা কি। যদি এরকম বিষয় হয়, তখন হচ্ছে আমরা যেটা করব সিম্পলি এই যে এখানে আছে, এখানে হচ্ছে টিওয়াই টাইপ লিখে যদি আমি এই যে এক্স যেটা আছে এটার টাইপটা যদি আমি জানতে চাই, টাইপ লিখছি, তাহলে এটা কি টাইপের আসছে, এটা হচ্ছে আমার ফ্লোট টাইপের আসছে। ঠিক আছে, আচ্ছা। সো এখন এটা কি টাইপের আসছে, এটা হচ্ছে ইন্টিজার টাইপের আসছে। ইন্টিজার টাইপের আসছে কেন, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। আমি আগেই বলছি যে ইন্টিজার আসছে পূর্ণ সংখ্যা। সো এখন কথা হচ্ছে ভাই আপনি তো ফ্লোট বলেন নাই, ফ্লোট কি? ফ্লোট এবং ডাবল দুইটাই হচ্ছে গিয়া দশমিক সংখ্যাগুলাকে স্টোর করে। ফ্লোটের রেঞ্জ একটু কম, মানে ফ্লোট একটু ছোট কাপ, আর হচ্ছে ডাবল একটু বড় কাপ। সো ডাবলে একটু বেশি সংখ্যক দশমিক সংখ্যা বা বড় সংখ্যাকে স্টোর করা যায়, আর ফ্লোটটাকে তুলনামূলক একটু কম সংখ্যক ডাটা স্টোর করা যায় আর কি। আচ্ছা, যাই হোক, কম সংখ্যক বলতে কম রেঞ্জের আর কি। আচ্ছা, তো এরপরে হচ্ছে আমি যদি পরবর্তী স্লাইডে যাই, এখন আমরা জানবো স্ট্রিং ম্যানিপুলেশন সম্পর্কে। সো এখানে পাইথনে কিছু বিল্ট ইন ফাংশন লেখা আছে, সেটা হচ্ছে স্ট্রিংকে নিয়ে। সো আমরা যদি প্র্যাকটিক্যাল পার্টে চলে যাই, সেটা হচ্ছে গিয়ে স্ট্রিং ম্যানিপুলেটিং। সো আমি একটা নেম নামক ভ্যারিয়েবল নিয়েছি, এবং নেম নামক ভ্যারিয়েবলের মধ্যে আমি এখানে টুডে রেখেছি। সো এই টুডের মাধ্যমে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা আমরা নেম নামক একটা ভ্যারিয়েবল নিয়েছি। আচ্ছা, আরেকবার। সো আমরা নেম নামক একটা ভ্যারিয়েবল নিয়েছি, এবং নেমের ভিতরে আমরা টুডে রেখেছি। সো স্ট্রিংটা যেভাবে কাজ করে, এই যে প্রত্যেকটা ওয়ার্ড ক্যারেক্টার আছে, প্রত্যেকটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার এটা ইন্ডেক্সিংয়ের মাধ্যমে এটা স্টোর হয়। যেমন জিরো জিরো একটা ইন্ডেক্স আছে, জিরো ইন্ডেক্সে হচ্ছে গিয়ে টি স্টোর আছে। তারপর ওয়ান ইন্ডেক্সে ও, টু ইন্ডেক্সে ডি, থ্রি ইন্ডেক্সে এ, ফোর ইন্ডেক্সের মধ্যে ওয়াই আছে। সেমভাবে এটা রিভার্স আকারেও হয়, যেমন -1 ইন্ডেক্সে ওয়াই আছে, -2 ইন্ডেক্সে এ আছে, -3 ইন্ডেক্সে ডি, এভাবে করে চলতেছে। তো আমি যদি চাই যে আমি শুধু প্রথম যেই লেটারটা আছে টি, সেটাকে আমি এক্সেস করতে চাই, সেটাকে যদি আমি নিতে চাই, তাহলে আমাদের যেটা করতে হবে, নেম জিরো, জিরো ইন্ডেক্সের মধ্যে যেটা আছে সেটা আসবে। এই যে প্রথমে আমি এটাকে প্রিন্ট করছি, জিরো ইন্ডেক্সের মধ্যে যা আছে, সো টি প্রিন্ট হয়ে গেছে নর্মালি। সো আমি এক থেকে, এবং এরপরে আমি কি করতে পারি, আমি এটাকে স্লাইস করতে পারি। স্লাইসিং, আমি হচ্ছে গিয়া এটাকে স্লাইস করতে পারি। আমি হচ্ছি 1 নাম্বার ইন্ডেক্সে কে আছে, 1 নাম্বার ইন্ডেক্সে আছে ও। আমি 1 নাম্বার ইন্ডেক্স থেকে শুরু করব, এবং 3 নাম্বার ইন্ডেক্সের আগ পর্যন্ত আমি এটাকে স্লাইস করব। যেমন 1 নাম্বার ইন্ডেক্সে আছে ও, 2 নাম্বারে আছে 2 নাম্বারে কে আছে ডি, এবং 3 নাম্বারে আছে হচ্ছে এ। সো আমি যদি এখন কি লিখছে, আমি এটা 1 থেকে 3 পর্যন্ত স্লাইস করতে চাচ্ছি। যেহেতু আমি স্লাইস করছি, 3 পর্যন্ত স্লাইস করছি, মানে হচ্ছে আবার 3-এর আগ পর্যন্ত আসবে। সো 3-এর আগ পর্যন্ত কে 1 থেকে শুরু হবে, মানে হচ্ছে 0 থেকে, 0 না সরি, ও থেকে শুরু হয়েছে, এবং হচ্ছে ও ডি যখন গেছে, যাওয়ার পরে এরপরে এটা এখানেই থেমে গেছে। এরপরে হচ্ছে আমরা যদি রিভার্স প্রিন্ট করতে চাই, যেমন -1 ইন্ডেক্সটা দিয়েছি, এই ক্ষেত্রে কি হবে, একদম লাস্টে হচ্ছে ওয়াই আছে, সেই ওয়াইটা প্রিন্ট হয়ে গেছে।
এখন আমরা দেখব স্ট্রিং কনক্যাটিনেশন নিয়ে। সো স্ট্রিং কনক্যাটিনেশন যদি আমরা একটু প্র্যাকটিক্যালি দেখতে চাই, তাহলে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কনক্যাটিনেশনের যেই পার্টটা সেটা আমি এখানে করে রাখছি। যেমন আমি এখানে দুইটা ভ্যারিয়েবল দিলাম, দুইটা ভ্যারিয়েবলে আমি দুইটা নাম নিলাম, দুইটা আর কি স্ট্রিং নিলাম, নাম বলতে আর কি স্ট্রিং। সো একটা ফার্স্ট যেই ভ্যারিয়েবলটা আছে সেটা হচ্ছে str1, সেখানে আমি একটা স্ট্রিং নিলাম মাই নামে। আরেকটা হচ্ছে str2, যেই ভ্যারিয়েবলটা আছে সেখানে আমি নিলাম হচ্ছে নেম। সো এই দুইটাকে যদি আমি কনক্যাটিনেট করতে চাই, সো তা আমাদের কি করতে হবে, তাহলে আমাদের নর্মালি এই যে একটা প্লাস দিতে হবে। প্লাস দেওয়ার পরে যদি আমরা এটাকে প্রিন্ট করি এবং যদি এটাকে রান করি, তাহলে চলে আসছে মাই নেম। এখন কথা হচ্ছে মাই নেম দুইটা হচ্ছে পাশাপাশি চলে আসছে, একদম লেগে গেছে জিনিসটা। যদি আমি এটাকে একটু একটা স্পেস দিতে চাই, তাহলে সিম্পলি এখানে আমার একটা হয়, এখানে একটা স্পেস দিতে হবে, তাহলে এই যে গ্যাপ হয়ে গেছে। আবার আমি যদি চাই যে না, আমি এখানে কোনো স্পেস দিব না, তাইলে হচ্ছে এখানে স্পেস না দিয়ে এই যে মায়ের পরেও আমি একটা স্পেস দিয়ে দিতে পারি, তাহলেও আমাদের আউটপুটটা সেম আসবে। সো এখানে যেই বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে দুইটা স্ট্রিংকে আমরা কনক্যাটিনেট করতেছি, করার পরে আরেকটা ভ্যারিয়েবলের মধ্যে রেখে দিচ্ছি, সেই ভ্যারিয়েবলটাকে আমরা প্রিন্ট করতেছি। সো এভাবে হচ্ছে স্ট্রিং কনক্যাটিনেট করা যায়। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়া স্ট্রিং রিপিটেশন। সো স্ট্রিং রিপিটেশনটা যদি আমরা দেখি, স্ট্রিং রিপিটেশন বলতে বোঝাচ্ছে হচ্ছে একটা স্ট্রিং কয়বার রিপিট হচ্ছে এটা বোঝায়। সো যেমন আমি একটা এই জন্য আমি যেটা করছি সেটা হচ্ছে যে একটা ভ্যারিয়েবল নিছি str1 নামে, সেই str1 এর মধ্যে আমি একটা স্ট্রিং নিছি, সেটা হচ্ছে হাই। হাই নামের একটা স্ট্রিং নিছি, সেই স্ট্রিংটাকে আমি আরেকটা ভ্যারিয়েবল নিছি, আরেকটা ভ্যারিয়েবল নিয়ে সেই আগের যে স্ট্রিংটা ছিল সেই স্ট্রিংটাকে দুইবার গুণ করছি। এটা তো ইনটু, ঠিক আছে, একটু সেপারেট করে দিলে ভালো দেখা যায়। সো দুইবার গুণ করছি, সেটাকে আবার আমি প্রিন্ট করছি। প্রিন্ট করার পরে এখানে দেখা যাচ্ছে যে হাই দুইবার প্রিন্ট হয়েছে। যেহেতু str3 এই ভ্যারিয়েবলের মধ্যে আমি কি করছি, কোনটা রাখছি, str1কে তিনবার গুণ করার পরে তারপরে হচ্ছে এটার ভিতরে স্টোর করে রাখছি। দ্যাটস ওয়াই আমি যখন এটাকে প্রিন্ট করতেছি তখন আমার হাই তিনবার প্রিন্ট হচ্ছে। আচ্ছা, এখন আমরা কথা বলবো প্রোগ্রামিং ইরোর্স অ্যান্ড দেয়ার সলিউশনস নিয়ে। সো প্রোগ্রামিংয়ের ইরোর দুই রকমের হয়ে থাকে, একটা হচ্ছে কম্পাইল টাইম ইরোর, আর একটা হচ্ছে রান টাইম ইরোর। কম্পাইল টাইম ইরোরগুলো হয়ে থাকে হচ্ছে সিনটেক্স ইরোর, ইন্ডেন্টেশন ইরোর, আর হচ্ছে রান টাইম ইরোর সাধারণত হয়ে থাকে নেম ইরোর, জিরো ডিভিশন ইরোর, টাইপ ইরোর, এগুলো হয়ে থাকে। সো এগুলো যদি আমরা একটু রিয়েল লাইফ এক্সাম্পল দেখতে চাই, তাহলে আমরা এখানে চলে আসব। আচ্ছা, আমাদের এখানে হচ্ছে আমি অনেকগুলো কমেন্ট আউট করে রেখেছি। সো কমেন্ট সম্পর্কে যদি আমি এখন একটু বলি, কমেন্ট বলতে বোঝাচ্ছে যে আমাদের অনেক সময় হতে পারে যে আমরা কিছু লিখতে চাই, কোডের বাইরেও আমরা কিছু লিখতে চাই, যাতে পরবর্তীতে আমরা যখন এই কোডটা নিয়ে আবার কাজ করব ইন ফিউচার, তখন যাতে আমরা দেখে বুঝতে পারি যে আমরা এখানে অ্যাকচুয়ালি কী করেছিলাম। সো এখন আমরা যদি এই জায়গাটায় দেখি যে আমরা যেমন এখানে কি কাজ করেছিলাম, আমরা এখানে করেছিলাম হচ্ছে গিয়া স্ট্রিং রিপিটেশন করেছিলাম। সো আমি যদি এখানে সিম্পলি একটা হ্যাশ দিয়ে তারপরে হচ্ছে রিপিটেশন লিখি, তাহলে কিন্তু আমার এখানে এটা কমেন্ট হয়ে যাচ্ছে। আমি যদি এই হ্যাশটা ছাড়া লিখতাম, তাহলে কিন্তু আমাকে এখানে একটা ইরোর দেখাতো। সো আমার কি করতে হবে, আমার এখানে একটা হ্যাশ দিতে হবে, যে হ্যাশটার মানে হচ্ছে আমি এখান থেকে এখন আমি যাই লিখবো সেটা কোনোটাই আমার এই কোডের উপর ইফেক্ট করবে না। এটা আমি যা লিখতেছি সব কিছু হচ্ছে আমার নিজের বোঝার জন্য লিখতেছি। সো এটাই ছিল। সো এই জন্য আমরা যেটা করছি, আমি হচ্ছে প্রত্যেকটা ইরোরকে আমি একটু হ্যাশ দিয়ে কমেন্ট আউট করে রাখছি। সো এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখন একটা একটা করে ইরোরগুলোকে দেখাবো। প্রথমেই আসি, আমরা হচ্ছে সিনটেক্স ইরোর। সিনটেক্স ইরোরটা কি? সিনটেক্স ইরোরটা হচ্ছে বেসিক্যালি যেমন আমরা হচ্ছে প্রিন্ট লিখতেছি। সো প্রিন্টের পরে সচরাচর আমরা কি করি, আমরা হচ্ছে দুইটা হচ্ছে ডাবল কোটেশন দিই, মানে
যেখান থেকে লেখা শুরু করব সেটার আগে একটা ডাবল কোটেশন দেই, এরপরে হচ্ছে আরেকটা ডাবল কোটেশন দেই, মানে এখানে আরেকটা ডাবল কোটেশন হইলে এই যে এখানে হচ্ছে আমাকে এটা হাই দেখাতো। কিন্তু যেহেতু আমি হয় আমি এখানে দিতে ভুল করছি, বা হচ্ছে গিয়া এর আগে একটা কোটেশন দিতে ভুল যদি আমি করে থাকি, তাহলে যদি আমরা সেটাকে রান করি তাহলে আমাকে এখানে সিম্পলি একটা সিনটেক্স ইরর দেখাচ্ছে। ঠিক আছে, সো এই হচ্ছে সিনটেক্স ইরর। এরপরের ইররটাই যদি আসি, সেটা হচ্ছে আমার হচ্ছে ইনডেন্টেশন ইরর। এখন আমরা আসি ইনডেন্টেশন ইররে। সো ইনডেন্টেশন ইরর বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে আমাদের যেই আমাদের যেমন হচ্ছে ইফ এলস টাইপের যে কন্ডিশনগুলো আছে, তারপরে ফর লুপগুলো আছে, যেগুলো আমরা আস্তে আস্তে পরে জানবো। সো সেই ক্ষেত্রে সেইগুলোর ক্ষেত্রে যেটা করতে হয়, একদম পুরা বরাবর লেখা যায় না, সেটা হচ্ছে যে এটার পরে একটা স্পেস দিতে হয়। মানে হচ্ছে ইফের যেই লাইনটা আছে, ওকে, ইফের যে লাইনটা আছে সেই লাইনটার থেকে একটা স্পেস পরে হচ্ছে গিয়ে এই প্রিন্ট, যে প্রিন্ট লেখা বা আমরা যে কোনো জিনিস এখানে যে কোনো অপারেশন এখানে চালাতে চাই, সেই অপারেশনগুলো পুরো একটা এই বরাবর হতে হবে, একদম পুরা একদম এই বরাবর হতে হবে। যেমন আমি এখানে প্রিন্ট হাই লিখছি, আমি যদি এখানে প্রিন্ট দিতাম হচ্ছে গিয়ে প্রিন্ট দিতাম হচ্ছে ওকে, ওকেই দিলাম। সো এই দুইটা যদি দিই, আমি এই দুইটা একদম বরাবর হতে হবে, তাহলেই হচ্ছে গিয়ে আমার এটা প্রপারলি রান করবে, এই যে হাই এবং ওকে। যদি আমি এখানে কোনোটাকে এই যে ইফ এবং এটা কোনো একটা বরাবর লিখে দেই, তাহলে যেটা হবে তাইলে সেটা হচ্ছে গিয়ে আমার একটা ইরর দেখাবে। সো সেই ইররটা হচ্ছে ইনডেন্টেশন ইরর। তো এই ছিল হচ্ছে আমার ইনডেন্টেশন ইরর। সো এটাকে কমেন্ট আউট করে দিচ্ছি। এরপরে আমার যে ইররটা দেখাবো সেটা হচ্ছে গিয়া জিরো ডিভিশন ইরর। আচ্ছা, সো জিরো ডিভিশন ইরর, জিরো ডিভিশন ইরর বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে গিয়া আমরা কোনো সংখ্যাকে তো শূন্য দিয়ে ভাগ করতে পারি না। যদি কোনো সংখ্যাকে আমরা এরকম কোনো একটা সিচুয়েশন চলে আসে যে আমাদের জিরো দিয়ে ভাগ হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা সেখানে জিরো ডিভিশন ইরর দেখায়। সো আমরা যদি এটাকে সিম্পলি রান করি, তাহলে দেখতে পাবো যে এখানে জিরো ডিভিশন ইররটা দেখাচ্ছে। সো এরপরে আমরা যদি পরবর্তী এররে যাই, পরবর্তী এররটা হচ্ছে নেম এরর, নেম এরর। সো এটাকেই দেখাই, এটা হচ্ছে নেম এরর। নেম এররটা তখনই শো করে যখন আমি এখানে একটা এম রাখছি, যেমন প্রিন্ট এম। সো এম আমি প্রিন্ট করতে চাচ্ছি, সো এম দ্বারা এখানে আমি কি বুঝাচ্ছি, এম দ্বারা আমি এখানে অবশ্যই একটা ভ্যারিয়েবল বুঝাচ্ছি। কারণ এখানে যদি আমি এমটাকে স্ট্রিং হিসাবে দিতাম তাহলে এটা অবশ্যই ডাবল কোটেশনের ভিতরে থাকতো, কিন্তু এটা তো ডাবল কোটেশনের ভিতরে নেই। যেহেতু ডাবল কোটেশনের ভিতরে নেই, সো তার মানে কি, সরি, যেহেতু ডাবল কোটেশনের ভিতরে নেই, এটা আমরা সরাসরি এইভাবে এম লিখি। এটা কখন লিখি, যখন হচ্ছে গিয়া এটা হচ্ছে একটা ভ্যারিয়েবল। সো এই যে এম ভ্যারিয়েবলটা আমরা লিখেছি, এই এম ভ্যারিয়েবলটা তো আমরা উপরে কোথাও ডিফাইন করি না। সো এমন না যে আমি এম ইকুয়াল টু, আমি এখানে লিখছি এম ইকুয়াল টু 5, তাহলে একটা কথা ছিল যে আমি এম এর মধ্যে কিছু একটা রাখছি। তো এম ভ্যারিয়েবলটা তো আমি উপরে কোথাও ডিক্লেয়ার করি নাই, যেহেতু উপরে কোথাও ডিক্লেয়ার করি নাই, এটাকে যখন আমরা রান করব তখন আমাদের একটা ইরর দেখাতে পারে, সেই ইররটা হচ্ছে নেম ইরর। সো এই গেল আমাদের নেম ইরর। তো এরপরে যদি আমি আসি, এরপরে হচ্ছে কি টাইপ ইরর। ওকে, টাইপ ইরর। সো আমরা বিভিন্ন রকমের ডেটা টাইপ সম্পর্কে জেনেছি, তার মধ্যে একটা ছিল স্ট্রিং, তারপরে হচ্ছে ইন্টিজার, তারপরে ফ্লোট, ডাবল, এইসব ডেটা টাইপ সম্পর্কে আমরা জেনেছি। সো এখন আমরা কি বলেছিলাম যে আমরা যদি সরাসরি হাই লিখি তাহলে হচ্ছে এইটা হচ্ছে একটা স্ট্রিং টাইপের ডেটা টাইপ। সো নিউ যে আছে সে হচ্ছে নিজে নিজে ধরেই নেয় যে সে একটা স্ট্রিং টাইপের ডেটা টাইপ, যদি আমি শুধুমাত্র হাইকে রাখতাম আর কি। এখন এখন এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে যে নিউর ভিতরে আমি ইকুয়াল টু দিয়ে তারপরে হচ্ছে হাই, এটা তো একটা স্ট্রিং টাইপের ডেটা টাইপ, তার সাথে আমি যোগ করতে চাচ্ছি কি, যোগ করতে চাচ্ছি না, তার সাথে আমি একসাথে রাখতে চাচ্ছি হচ্ছে 5।
যেটা অ্যাকচুয়ালি একটা হচ্ছে ইন্টিজার টাইপের ডেটা টাইপ। সো যেহেতু হাই হচ্ছে একটা স্ট্রিং টাইপের ডেটা টাইপ, 5 হচ্ছে একটা ইন্টিজার টাইপের ডেটা টাইপ, দুইটা আলাদা ডেটা টাইপ। সো এই ক্ষেত্রে আমাদের একটা টাইপ ইরর আসবে। কেন? কারণ হাইয়ের একটা টাইপ, 5-এর আরেকটা টাইপ, দুইটার তো টাইপ ডিফারেন্ট। সেই জন্য আমি যখন এটাকে রান করব তখন আমাকে একটা টাইপ ইরর দেখাবে। কিন্তু আমি যদি এই 5টাকে ডাবল কোটেশনের ভিতরে রেখে দেই তখন কি হবে? তখন আমাকে এই যে হাই ফাইভ হাই ফাইভ দেখাবে। কেন হাই ফাইভ দেখাবে? কারণ হচ্ছে আমি এখন এই যে হাইটা লিখছি, এই হাইটা এখন এখানে স্ট্রিং, এবং 5টা ডাবল কোটেশনের ভিতরে রাখার কারণে এই 5টাও এখন স্ট্রিং হয়ে গেছে। সো অবশ্যই দুইটা স্ট্রিংকে আমরা কনক্যাটিনেট করতে পারি একটা প্লাস চিহ্ন দিয়ে। যেহেতু তাদের দুইজনেরই টাইপ সেম, আইয়ের টাইপও স্ট্রিং, 5-এর টাইপও স্ট্রিং, দুইজনের টাইপ সেম, দুইজনের ডেটা টাইপ সেম, দ্যাটস ওয়াই তারা এখানে কোনো ইরর দিচ্ছে না। কিন্তু যখনই আমি এই যে একটা স্ট্রিং আরেকটাকে হচ্ছে আমি ইন্টিজার টাইপের ডেটা টাইপ নিয়ে নিচ্ছি, তখনই আমার এখানে একটা এরর দেখাবে, সেটা হচ্ছে টাইপ এরর। সো আমরা দেখতে পাচ্ছি যে টাইপ ইরর থাকার কারণে আমাদের টাইপ ইরর থাকার কারণে না, শুধু যে কোনো রকমের ইরর থাকার কারণে আমার পুরো সিস্টেমটা ক্র্যাশ করছে। সিস্টেম ক্র্যাশ করার মানেটা কি? আমরা ধরে নেই এই যে যেমন এখানে এই ইররটা আমরা যদি একটু উঠাই দিই, এখানে হচ্ছে ইররটা দেখাচ্ছিল কেন? ইররটা দেখাচ্ছিল হাই, তাই না? এই যে এখন এই ইররটা চলে গেলে এটা খুব সুন্দরভাবে রান করতেছে। সো এই যে সুন্দরভাবে হাইটা রান করতেছে। সো এটাই তো আমাদের প্রোগ্রাম। সো আমি এখানে কোনো একটা ইররকে নিয়ে আসি, লাইক আমি এই ইররটাকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন আমার কাছে কোনটা কোনটা আছে, এই যে এটা আছে হাই, আর এখানে একটা হচ্ছে ইরর, এটা আমাকে ইরর দেখাবে। নিচের বাকি সব কিছু তো, নিচে উপরে সব কিছু তো এগুলো তো সব কমেন্ট আউট করা, সো অন্য কিছু রান করবে না। সো আমি যদি এটাকে রান করি তাহলে দেখা যাচ্ছে আমি যে এই যে হাইটা লিখছিলাম, এই হাইটা অ্যাকচুয়ালি প্রিন্ট হয়নি, হাইটা প্রিন্ট হয়েছে, তারপরে আমার একটা ইরর দেখাচ্ছে। সো এই ইররটা তো আসা উচিত না, এটা একটা বলা যায় হচ্ছে ক্র্যাশ করে ফেলছে। সো এরকমভাবে ক্র্যাশ হওয়াটা তো উচিত না। এরকমভাবে ক্র্যাশ হইলে তো অ্যাকচুয়ালি আমার বাকি কোডগুলা হচ্ছে গিয়ে বাকি সব কোডই রান করতেছে, একটা সিঙ্গেল একটা ভুলের কারণে আমার হচ্ছে পুরো সিস্টেম ক্র্যাশ করে ফেললো, এটা তো আসলে হওয়া উচিত না। তো এই যে ক্র্যাশ হয়ে যাচ্ছে, এটার জন্য আমরা একটা প্রক্রিয়া আর কি, মেথড বা কিছু একটা আমরা হচ্ছে গিয়া অ্যাপ্লাই করতে পারি, সেটাকে বলি আমরা হচ্ছে ইরর হ্যান্ডেলিং। সো আমি যদি জানি যে আমার আমি যদি বুঝতে পারি আগে থেকেই যে আমার এই জায়গাটায় এরকম একটা ইরর আসতে পারে, ইন ফিউচারে আসলেও আসতে পারে, হতে পারে। ধরেন আমি একটা ফর্ম দিয়ে রাখছি, ফর্ম ফিল আপ করতে বলছি মানুষকে, ঠিক আছে? তো ওইখানে কেউ মানে এজ দিয়ে রাখছি, সো এখন কেউ ইচ্ছা করে দিয়ে দিছে এজ 0, এজকে 0 দিয়ে দিছে, মানে এমনি মজা করে দিয়ে দিছে। তো আমি বুঝতেছি যে অনেকে এরকম ফান করতে পারে। সো আমি আগের থেকেই কি করলাম, আগের থেকেই সতর্ক হয়ে গেলাম। সতর্ক হয়ে আমি যেটা করলাম, আমি এখানে একটা ট্রাই ক্যাচ ইউজ করলাম। ট্রাই ক্যাচ দিয়ে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে যে যদি কখনো এই যে এক্স, এক্স নামক একটা ডিসি, এক্স এই যে ইকুয়াল টু 5/0, যদি কখনো 5 তো এভাবে নর্মালি একটা নিচে আমার এরকম হইতে পারে যে আমি এখানে একটা এজ, আমি এখানে হচ্ছে ইনপুট নিব, সরি, এখানে হচ্ছে আমি একটা এজ নামক একটা ভ্যারিয়েবল নিলাম। এখানে হচ্ছে আমি ইনপুট নিলাম, ইনপুট এন্টার ইয়োর এজ, এটা নিলাম। নেওয়ার পরে এখানে হচ্ছে কেউ তার এজ দিবে, সেই এজটা থেকে এজটা আসবে অবশ্যই ইন্টিজার টাইপের ডেটা টাইপ। সো এজটাকে যদি আমার 0 দিয়ে ভাগ হয় তাহলে হচ্ছে আমার এখানে এখানে যে 0 ডিভিশন ইররটা দেখাবে, এরকম আসতেই পারে। যদি 0 হয় তাহলে হচ্ছে এক্সেপ্ট কি এক্সেপ্ট করবে? 0 ডিভিশন ইরর। অবশ্যই কোনো কোনো সংখ্যাকে যদি আমি 0 দিয়ে ভাগ করি তাহলে আমার যেই ইররটা আসবে সেটা হচ্ছে 0 ডিভিশন ইরর। সেই ক্ষেত্রে আমার যেটা করবে, পুরো সিস্টেমটাকে ক্র্যাশ করবে না, এখানে আমাকে বলবে সে যে আপনার এখানে আপনার 0 ডিভিশন ইররটা আসছে আর কি, ঠিক আছে? সো আমি এটাকে যদি ঠিকঠাক দেয় তাহলে আমি এটাকে প্রিন্ট করতে চাই। প্রিন্ট করতে চাই হচ্ছে গিয়ে এজ, আচ্ছা, এজটাকে 0 দিয়ে দিবে না, আমি এখানে দিলাম হচ্ছে গিয়া 50 দিলাম, এবং এখানে যে এজটা আছে সেই এজটা এখানে দিলাম, সরি, হ্যাঁ। এবং আমি এখানে প্রিন্ট করতে চাই হচ্ছে এক্সটাকে। সো আমি যদি এখন এটাকে একটু রান করে দেখি,
হাই লেখা আসছে। সো আমি সিম্পলি এখানে জাস্ট আমি দিয়ে দিলাম হচ্ছে গিয়া 30 দিয়ে এন্টার দিলাম। এন্টার ইউর এজ 50/এজ। আচ্ছা, এখানে আসছে হচ্ছে টাইপ এরর আসছে, কারণ হচ্ছে গিয়া আচ্ছা আমি তাহলে এটাকে আমি টাইপ কাস্টিং করে ফেলি, এটাকে ইন্টিজার টাইপে নিয়ে যাই। ফাইন, ইন্টিজার টাইপে নিয়ে গেলাম। এখন যদি আমি এটাকে 30 দেই, সো এখন আমার এখানে নর্মালি হচ্ছে আমার এটা চলে আসছে। এটাকে টাইপ এরর আসছিল কারণ হচ্ছে আমার এখানে এজের যে টাইপটা আছে সেটাকে যদি আমি দেখি, টাইপ হচ্ছে গিয়া এজ, এবং এইটাকে আমি একটু কমেন্ট আউট করে রাখি। আচ্ছা আচ্ছা, এজ যদি আমি এখন একটু রান করি, যেমন এজ দিলাম হচ্ছে 30, তারপর হচ্ছে গিয়ে এজে যদি আমি টাইপ দেখি তাহলে এজটা আমাকে স্ট্রিং টাইপ হিসাবে নিচ্ছে। আমরা যদি কোনো কিছু ইনপুট নিচ্ছি সেটাকে আমার স্ট্রিং টাইপ হিসাবে এজ আমাকে নিচ্ছে। এখন আমি যদি একটু আগে কি বললাম যে আমি এখানে হচ্ছে এজ হচ্ছে গিয়ে আমার কি, এজ হচ্ছে গিয়া আমার হচ্ছে এজ প্রবলেম, এখানে হচ্ছে 50 নিচ্ছি। 50 হচ্ছে ইন্টিজার টাইপের ডেটা টাইপ, ইন্টিজারকে আমি স্ট্রিং দিয়ে ভাগ করতে চাচ্ছি। সো দুজনের টাইপ তো আলাদা, যেহেতু দুজনের টাইপ আলাদা দ্যাটস ওয়াই এখানে আমাকে ইরর দেখাচ্ছিল। সো এখন আমি যদি এটাকে টাইপ কাস্টিং করে এটার আমি সলিউশন করতে পারি। এছাড়াও আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমি এখানে এক্সেপ্ট দিয়ে আমি এখানে ইরর হ্যান্ডেলিংয়ের বিষয়টা এখানে আনতে পারি। ঠিক আছে, এখন যদি ধরেন যেটা দেখাইতে নিছিলাম সেটা হচ্ছে এখানে আমি এক্সট্রা প্রিন্ট করতে চাচ্ছি, আমি যদি সিম্পলি এখানে হচ্ছে আমি 30 দিয়ে দেই, তাহলে আমার যেটা হবে সেখানে হচ্ছে আমার মানটা দেখাচ্ছে। এখন আমি ধরেন কিছু দুষ্টু লোকের মানুষ, তারা হচ্ছে এখানে 30 না দিয়ে 0 দিয়ে দিল, যে আমার বয়স 0 দিয়ে ইকুয়াল টু দিল। আমার কিন্তু এখানে সিস্টেম ক্র্যাশ করতেছে না, ক্যান নট ডিভাইডেড বাই 0 মানে হচ্ছে আমার এই এজটা 0 হতে পারবে না বা কোন সংখ্যা 0 দিয়ে ভাগ হতে পারবে না, এরকম একটা দিছে। এটা কিন্তু কোনো এরর না, ঠিক আছে। সো মানে সে পাইছে একটা এরর, সেই এররটাকে সে আমাকে বলে দিচ্ছে যে আপনার এখানে একটা ভুল আছে। সো এটা কিন্তু সরাসরি কোনো এরর না। সো এভাবে আমরা এরর হ্যান্ডেল করতে পারি আসলে। আচ্ছা, এর এরপর আমরা যাব হচ্ছে গিয়ে কন্ডিশন নিয়ে। এখন আমরা আলোচনা করব কন্ডিশনাল স্টেটমেন্ট নিয়ে। সো কন্ডিশনাল স্টেটমেন্ট আমরা লিখে থাকি ইফ, এলস এবং এলস ইফ দিয়ে। এখন আমরা এটার একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখব। তার আগে আমরা জেনে নিই যে আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট আসলে কখন ব্যবহার করে থাকি। আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট অ্যাকচুয়ালি আমরা সচরাচর আমরা আমাদের দৈনন্দিন জীবনেই ব্যবহার করে থাকি। যেমন আমাদের যখন গ্রেড আপডেট হয় বা গ্রেড সাবমিট হয়, আমরা তখন সেই ক্ষেত্রে কী হয়, যদি আমরা 80-র উপরে পাই তাহলে আমরা এ প্লাস পাইতেছি। যদি আমরা 70 থেকে 70-এর নিচে থেকে ধরেন 60 থেকে 70-এর মধ্যে পাই তাহলে আমরা এ গ্রেড পাচ্ছি। সো এটাই একটা কন্ডিশন হতে পারে। ইফেলস রকমের, ইফেলসের আরেকটা এক্সাম্পল হতে পারে, ধরেন আমি যেমন টিউশনি করাই, তো আমি এটা একটা বলতে পারি যে আমি যদি আজকে 9টার মধ্যে বাসায় যেতে পারি তাহলে আমি আমার স্টুডেন্টকে পড়াবো, যদি যেতে না পারি তাহলে আমি পড়াবো না। সো এখানে কি হতে পারে, ইফ আমি যদি 9টার মধ্যে বাসায় যেতে পারি তাইলে কন্ডিশনের ভিতরে আসবো, তাহলে আমি স্টুডেন্ট পড়াবো। এলস, অন্যথায় আমি স্টুডেন্ট পড়াবো না, আমি বাসায় গিয়ে ঘুমাবো। সো এটা হচ্ছে একটা এক্সাম্পল হতে পারে। সো আমরা এটা একটা কোড করে এক্সাম্পল দেখি, চলেন। আচ্ছা, এখানে আমি দুইটা নাম্বার নিয়েছি, একটা হচ্ছে গিয়া নাম্বার 1 আর একটা হচ্ছে নাম্বার 2। সো আমি হচ্ছে উপরের নাম্বার দিচ্ছি নাম্বার 1 এবং নাম্বার 2। আচ্ছা, আমি আগে এলস ইফটাকে একটু কমেন্ট আউট করে রাখছি বোঝানোর জন্য। আগে হচ্ছে আমি এটাই বুঝাই। ওকে, সো আমি এখানে দুইটা সংখ্যা রাখছি, একটা হচ্ছে 5, গ্রেটার অর ইকুয়ালটাকে না রাখি। ওকে ফাইন। সো আমি এখানে কি বলতেছি, নাম্বার ওয়ান নামক একটা ভ্যারিয়েবল নিছি, সেই ভ্যারিয়েবলে আমি 5 রাখছি, 5 স্টোর করে রাখছি। নাম্বার 2 নামক আরেকটা ভ্যারিয়েবল নিছি, সেই ভ্যারিয়েবলে আমি 6 স্টোর করে রাখছি। এখন কথা হচ্ছে যে আমার ফার্স্টে কন্ডিশনের ভিতরে ঢুকবে,
ঢোকার পরে আমার যেটা চেক করবে সেটা হচ্ছে এখানে নাম্বার 1 আছে, তার মানে এখানে কত আছে, এখানে আছে 5। এখানে নাম্বার 2 আছে, তার মানে এখানে কত আছে 6। তাহলে 5 আর 6 কে বড়? 5 6 এর চেয়ে বড়। তাহলে কি এই কন্ডিশনটা ট্রু হয়েছে না? মানে এই যে শর্তটা ছিল এই শর্তটা ট্রু হয়েছে। এই শর্তটা ট্রু হয়েছে, তার মানে আমার কি প্রিন্ট করবে, মানে কি প্রিন্ট করার কথা, নাম্বার 2 ইজ গ্রেটার অর ইকুয়াল। আচ্ছা, নাম্বার 2 ইজ গ্রেটার দেন নাম্বার 1, তাই না? নাম্বার 2টা নাম্বার 1-এর চাইতে বড়। দেখি আমাদের এটা আউটপুট আসার কথা, এটা আউটপুট আসে কিনা। হ্যাঁ, এটাই আউটপুট আসছে। এখন আমি যদি এটাকে 6 করে দিই এবং এটাকে 5 করে দিই, তাহলে আমি যদি একটু রান করে দেখি তাহলে কি দেখব যে এখন কি আসতেছে, এই যে এখানে নাম্বার 1 আসতেছে আর এখানে নাম্বার 2 আসতেছে। সো নাম্বার 1-এ কত আসতেছে, তাহলে নাম্বার 1-এ আসতেছে 6 এবং নাম্বার 2-তে আসতেছে 5। তাহলে নাম্বার 1 নাম্বার 2 এর চাইতে কি ছোট? 6 কি 5-এর চাইতে ছোট না? যেহেতু 6 5-এর চাইতে ছোট না, তার মানে কি এই কন্ডিশনটা ফলস হয়েছে। তাহলে কি এই ইফ কন্ডিশনটা চলবে না, তাই তো? ইফ কন্ডিশনটা চলতেছে না, ইফ কন্ডিশনটা ফলস। ইফ কন্ডিশন যদি ফলস হয় তাহলে আমার কোন কন্ডিশন চলবে? পরের মানে এলস কন্ডিশনটা চলবে। এলসে কী দেওয়া আছে, নাম্বার 1 ইজ গ্রেটার দ্যান নাম্বার 2। সো এটা আসার কথা, নাম্বার 1 ইজ গ্রেটার দ্যান নাম্বার 2, এটা আসার কথা, এটাই তো আসছে, তাই না? সো আগের অবস্থায় যাই। কি করলাম? আচ্ছা, নাম্বার 2 ইজ গ্রেটার দ্যান নাম্বার 1। ওকে, এখন আমরা ইফ এলস দুটা কন্ডিশন তো আমরা জেনে গেলাম। এখন আমাদের এরকম একটা সিচুয়েশন তো আসতেই পারে, যেমন হচ্ছে গিয়া নাম্বার 6 দুইটা সংখ্যা সমান হতে পারে, তাই না? তাইলে আমরা এই কন্ডিশনটা এখন এখানে দুইটা সংখ্যা সমান হতে পারে এটা দিয়ে না বুঝে আমরা এভাবে যাই, গিয়ে আমরা হচ্ছে এভাবে যাই, একটু উপরে আনি। আচ্ছা, এখন আমাদের এমন হতে পারে যে দুইটা সংখ্যা সমান, ঠিক আছে? এখন আমাদের এরকম হতে পারে, এলস ইফটা পরে ইউজ করি, আগে ইফ দিয়ে আবার বুঝি। এখন আমার এমন হতে পারে যে হয় নাম্বার 1 নাম্বার 2 এর চাইতে বড়, সরি নাম্বার 2 নাম্বার 1 এর চাইতে বড়, এটা একটা কন্ডিশন হতে পারে। নাম্বার 1 নাম্বার 2 ছোট। আরেকটা কন্ডিশন হতে পারে যে নাম্বার 1 যেটা আছে সেটা নাম্বার 2 এর চেয়ে বড়। এই তিনটার বাইরে তো কন্ডিশন হওয়ার কথা না, তাই না? সো এই তিনটা কন্ডিশনের মধ্যে আমি দুইটাকে ইকুয়াল রাখলাম, তাহলে আমার কোন কন্ডিশনটা হবে? প্রথম কন্ডিশনটা কি? ফলস। কারণ হচ্ছে প্রথম কন্ডিশনে কি হচ্ছে, প্রথম কন্ডিশনে নাম্বার 1 নাম্বার 2 কেউই তো কারোর চেয়ে বড় না, সবাই তো সবার চেয়ে, সবাই তো ইকুয়াল, তাই না? যেহেতু ইকুয়াল তাহলে তো এই কন্ডিশনটা ফলস, এই কন্ডিশনটা ফলস, তাহলে এই কন্ডিশনটা প্রিন্ট হবে না। তাহলে পরের কন্ডিশনে যাবে, হ্যাঁ নাম্বার 1 নাম্বার 2 দুইটা কি ইকুয়াল, তাহলে পরের কন্ডিশনটা রান হওয়ার কথা। হ্যাঁ, আমরা রান করে দেখছি যে পরের কন্ডিশনটাই রান হচ্ছে। সো এভাবে করা যায় আসলে, কিন্তু এখানে একটা কিন্তু আছে। কিন্তুটা হচ্ছে, হোয়াট ইফ আমরা এই যে প্রথম ইফ কন্ডিশনটার মধ্যে আমি দিয়ে দিলাম গ্রেটার অর ইকুয়াল, তার মানে কি নাম্বার 1 এবং নাম্বার 2 যদি বড় হয় তাহলেও এক নাম্বার কন্ডিশন, সরি তাহলেও এক নাম্বার কন্ডিশনটা রান করবে। নাম্বার 1 নাম্বার 2 যদি ইকুয়াল হয় তাহলেও ওই কন্ডিশনটা রান করবে। তাহলে এখানে কি হচ্ছে, এখানে কি দুইটা কন্ডিশন ইকুয়াল হয়ে যাচ্ছে না? এই নাম্বার প্রথম কন্ডিশনটা ইকুয়াল হয়ে যাচ্ছে, পরের কন্ডিশনটা ইকুয়াল হয়ে যাচ্ছে, দুইটা কন্ডিশন ইকুয়াল হয়ে যাচ্ছে। এটা কি আমাদের জন্য একটা প্রবলেম না? অবশ্যই প্রবলেম। সো প্রবলেম কী হবে, এটা রান করলে বোঝা যাবে যে নাম্বার 2 ইজ গ্রেটার দ্যান নাম্বার 1, নাম্বার 2 অ্যান্ড নাম্বার 1 আর ইকুয়াল। সো এখানে কিন্তু আমাদের এখানে বোঝা যাচ্ছে, ঠিক আছে? এখন কথা হচ্ছে ভাইয়া এখানে তো দুইটা মেসেজ শো করতেছে যে নাম্বার 2 ইজ গ্রেটার দেন নাম্বার 1, পরেরটা বুঝাচ্ছে যে আসলে না দুইটা সেম। আমি দুটাকে একই লাইনে লিখে দেই, নাম্বার 2 ইজ গ্রেটার দেন নাম্বার 1 অ্যান্ড অ্যান্ড দে আর ইকুয়াল। যদি আমি লিখে দিই এটা তাহলে কি হচ্ছে, প্রবলেম সলভ। আমার প্রথম লাইনে আমি বুঝে যাচ্ছি যে নাম্বার 2 নাম্বার 1-এর চেয়ে বড়, বা বড় এবং তারা দুজন ইকুয়াল, বা এরকম, বা আমি এখানে আরেকটু মডিফাই করে লিখতে পারতাম জিনিসটা, তাই না? তাহলে তো আমার এই পরবর্তী লাইনের কোনো দরকারই নেই, আমার তো এই লাইনটা আমি চাচ্ছি না এক্সিকিউট হোক। সেই ক্ষেত্রে এখানে যেটা হয়, প্রত্যেকটা লাইন বাই লাইন এক্সিকিউট হয়। যেমন হচ্ছে প্রথম কন্ডিশনটা এক্সিকিউট করছে,
পরে আবার যাবে নিচে, আবার যাবে নিচে, আবার গিয়ে আবার দেখছে আরেকটা ইফ। সো এই লাইনটাও আবার এক্সিকিউট হচ্ছে, ঠিক আছে। যখন এখানে অ্যান্সার পায় তখন আর এলসে যাবে না। সো আমি যদি এলস ইএল 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 ইফ ব্যবহার করি, ইএল ইফ মানে হচ্ছে এলস ইফ, মানে হচ্ছে ইফ যদি এটা এটা ট্রু হয় তাহলে এটা ট্রু হবে, যদি এটা ট্রু হয় আর কি, যদি এটা ট্রু হয় তারপরে নিচে যাবে, নিচে গিয়ে যদি এলস ইফ দেখে তাহলে এখানেই থেমে যাবে, মানে এটাকে আর এই কন্ডিশনটাকে আর চেকই করবে না যে ট্রু আছে না ফলস আছে, নিচে আর কন্ডিশন চেক করবে না। সো এটাকে যদি আমি রান করি তাহলে হচ্ছে শুধু উপরেরটা আসবে, নিচেরটা আর প্রিন্ট করতেছে না। কারণ কি, শুধু উপরেরটা চেক করতেছে যে উনি কি ঠিক আছে কিনা, মানে উপরের কন্ডিশনটা ট্রু আছে কিনা, উপরের কন্ডিশনটা ট্রু, তার মানে সে আর নিচে যাচ্ছেই না। সো এই হচ্ছে কাহিনী আমাদের, হচ্ছে এটা হচ্ছে আমাদের কন্ডিশনের কাহিনী। এখন আসবো আমরা লুপ স্টেটমেন্টটা নিয়ে। লুপ অনেক লুপ অ্যাকচুয়ালি 3-4 রকমের হয়। একটা হচ্ছে ফর লুপ হয়, ওয়াইল লুপ হয়, ডু ওয়াইল লুপ হয়। সো আমরা এখন এই লুপ সম্পর্কে আমরা একটু দেখব। সো লুপ নিয়ে যদি আমরা একটু যাই, সো প্রথমে আমরা যেটা করছি, আমরা হচ্ছে নেম নামক একটা নিচ্ছি লিস্ট, কিছু ডাটা নিচ্ছি, সেটা হচ্ছে জয়নব, আসিফ, তামান্না এবং আকিব। আচ্ছা, সো তাদেরকে আমি লুপটাকে নর্মালি হচ্ছে প্রিন্ট করা যায় কিভাবে, আই ইন নেম, মানে হচ্ছে এই যে আই আছে, মানে নেম নামক যে ভ্যারিয়েবলের মধ্যে যেই ডাটাগুলো আছে সেই ডাটাগুলো একটা একটা করে আইয়ে আসতেছে, সেই আইটা এখানে প্রিন্ট হয়ে যাচ্ছে। এটাকে যদি আমি প্রিন্ট করি তাহলে হচ্ছে প্রথমে নেমের মধ্যে প্রথম ভ্যালুটা কে, জয়নব, এই জয়নবটা আইয়ে আসতেছে, আইটা প্রিন্ট হচ্ছে, আবার লুপটা ঘুরে আসতেছে। এরকমভাবে লুপটা ততক্ষণ পর্যন্ত ঘুরবে যতক্ষণ না পর্যন্ত নেমের মধ্যে যতগুলো ডাটা আছে সেই ডাটাগুলা সে ফেচ করে আনতে পারতেছে। ফেচ করে আনা মানে কি, ধরে নিয়ে আসা আর কি, ওইটা করতে পারতেছে। আচ্ছা, এটা হচ্ছে লুপের একটা এক্সাম্পল গেল। সো এখানে আমি যেটা করতেছি, যতক্ষণ না পর্যন্ত নেম নামক যেই ভ্যারিয়েবলটা আছে তার মধ্যে যেই ডাটা আছে সেটা যতক্ষণ না পর্যন্ত খালি হচ্ছে, বা খালি হচ্ছে বলতে হচ্ছে এটা সবগুলা ডাটা ফেচ করে আনছে। ফেচ করা মানে হচ্ছে ডাটাগুলাকে নিয়ে আসা আর কি, মানে সবগুলা ডাটা ধরে নিয়ে আসা। এখন এখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে গিয়া, এখানে যেমন 4 জনের ডাটা আছে, একটা হচ্ছে জয়নব, আসিফ, তামান্না এবং আকিব, 4 জনের ডাটা আছে। আমার তো এখানে 1 লাখ মানুষের ডাটা থাকতে পারতো, তাই না, 1 লাখটা ডাটা থাকতে পারতো। সেই 1 লাখ ডাটার মধ্যে আমার হয়তো বা আমি চাচ্ছি প্রথম 5 জনকে ফেচ করে আনবো। তো এখানে তো আমাকে একটা রেঞ্জ যদি আমি ফিক্সড করে দিতাম, যে আমি যদি একটা ফিক্সড কিছু মানুষকে ফেচ করে আনার জন্য একটা হচ্ছে কিছু লিখতে পারতাম, তাহলে তো আমার টাইমটা অনেক কমে যেত। 1 লাখ মানুষের ডাটাটা নিয়ে আসা আর হচ্ছে 5 জন মানুষের ডাটাটা নিয়ে আসা, সেটার জন্য তো আমার টাইমটাও কমে যেত, তাই না। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এই যে রেঞ্জ ফাংশনটা ইউজ করতে পারি। সো রেঞ্জ যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমরা থার্ড স্লাইডে দেখে আসছিলাম। সো সেটা আরেকবার একটু আমি যদি একটু মনে করিয়ে দেই, তাহলে রেঞ্জ হচ্ছে গিয়ে 3টা কাজ হয়। প্রথমে হচ্ছে আমরা রেঞ্জের স্টার্ট পয়েন্ট বলে দেই, এন্ড পয়েন্ট বলে দেই, এবং রেঞ্জের একটা স্টেপগুলো বলে দিই যে কয়টা স্টেপ যাবে। এভাবেও বলতে পারি, আবার শুধু স্টার্টের এন্ড পয়েন্ট যদি বলে দিই তাহলে 1 স্টেপ করে সে অটোমেটিক্যালি বাড়বে। তো আমরা এই ক্ষেত্রে, এই ফর লুপের ক্ষেত্রে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে যে আমরা একটা রেঞ্জ বলতেছি। সো এই রেঞ্জ যেটা করতেছে আমার 1 স্টেপ করে বাড়তেছে, 1 থেকে 10 পর্যন্ত একটা রেঞ্জ হচ্ছে যাবে। তো প্রথমে হচ্ছে গিয়ে 1 আসলো, 1 এসে এই যে n এর মধ্যে গেল, এই n এর মধ্যে যাওয়ার পরে হচ্ছে এই যে 1 এই ভিতরে ঢুকলো, ফর লুপের ভিতরে ঢুকলো। n mod 2, n mod 2 মানে কি, হচ্ছে গিয়া 1 mod 2 প্রথম কেসে। সো 1 কে যদি 2 দিয়ে মড করা হয় তাহলে ভাগশেষ কত থাকবে, একই থাকবে। সো এখন 1 আর 0 তো সেম না, যেহেতু 1 আর 0 সেম না, সো সেই ক্ষেত্রে আমার কি হবে, এখানে হচ্ছে গিয়া এই ভিতরে যে এনটা আছে সেটা প্রিন্ট হবে না। এরপরে কি হবে, রেঞ্জের ভ্যালু আবার 2 হইল। 2 হওয়ার পরে 2 mod 2, 2কে 2 দিয়ে ভাগ করলে অবভিয়াসলি 0 আসে ভাগশেষ। সো যেহেতু 2কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 আসে, তার মানে কি এই কন্ডিশনটা ট্রু হয়েছে। এই কন্ডিশনটা ট্রু হইলে কি হবে, কন্ডিশনের ভিতরে ঢুকবে, ভিতরে ঢোকার পরে 2টাকে প্রিন্ট করে দিবে। সো ফার্স্টে 2কে প্রিন্ট করছে। সেমভাবে 3কে প্রিন্ট করে নেই, কারণ 3কে যদি 2 দিয়ে মড করি তাহলে ভাগশেষ আমার কি থাকে, ভাগশেষ আমার 1 থাকে। সো 1 আর 0 তো সেম না।
সো এই জন্য এই কন্ডিশনের ভিতরে ঢুকবে না, সেই জন্য 3 প্রিন্ট না হয়ে তাহলে আমার কি প্রিন্ট হলো, 4 প্রিন্ট হয়েছে, কারণ 4কে 2 দিয়ে ভাগ করলে মানে মড করলে ভাগশেষ শূন্য থাকে। সো এইভাবে হচ্ছে আমি 2 থেকে শুরু করে একদম 10 পর্যন্ত, 10-এর আগ পর্যন্ত আর কি যতগুলো জোড় সংখ্যা আছে সেই জোড় সংখ্যাগুলোকে প্রিন্ট করে ফেলছি। এরপরে আসবো আমরা ওয়াইল লুপে। তো ওয়াইল লুপে যেটা করতে হয়, ওয়াইল লুপে আমরা বাইরে কোনো একটা সংখ্যাকে ইনিশিয়ালাইজ করতে হয়, তারপরে হচ্ছে সেই ওয়াইল লুপের ভিতরে এই যে এই জায়গাটায় হচ্ছে আমাদের একটা কন্ডিশন দিতে হয়, এবং এটা হচ্ছে গিয়া আই ইজ ইকুয়াল টু আই প্লাস ওয়ান, মানে আই ইজ ইকুয়াল টু আই প্লাস ওয়ান মানে প্রথমে হচ্ছে গিয়া আই কি আছে, শূন্য আছে, তো প্রথমে শূন্য আছে, আইটাকে আমি ইনিশিয়ালাইজ করছি আই ইজ ইকুয়াল টু জিরো, পরে হচ্ছে ওয়াইল লুপে পরবর্তী লাইন এক্সিকিউট হবে, সেখানে কি আই শূন্য আর হচ্ছে শূন্য, তাহলে হচ্ছে 5-এর চেয়ে কি শূন্য ছোট, হ্যাঁ 5-এর থেকে শূন্য ছোট, কন্ডিশন ফুলফিল। তারপর হচ্ছে ভিতরে ঢুকছে ওয়াইল লুপের ভিতরে ঢোকার পরে কি হয়েছে, এখানে হচ্ছে আইটা প্রিন্ট হয়ে গেছে, এই যে আই শূন্যটা প্রিন্ট হয়েছে, শূন্যটা প্রিন্ট হওয়ার পরে আই কি ছিল, আই ছিল শূন্য, শূন্যর সাথে 1 যোগ হয়েছে, 1 যোগ হওয়ার পরে আবার সেই ভ্যালুটা আবার আইতে রেখে দিছে, তাহলে শূন্যর সাথে 1 যোগ হলে কত হইলো, 1 হইলো। এই লুপটা আবার ঘুরে এখানে আসছে, আসার পরে কি হয়েছে, আসার পরে এই যে ওয়ানটাকে চেক করছে, যে ওয়ানটাকে চেক করছে বলতে এই যে কন্ডিশনটাকে চেক করছে আর কি, ঠিক আছে, যে 5 কি 1-এর চেয়ে ছোট কিনা, হ্যাঁ 5 কি 1-এর চেয়ে ছোট এটা না, মানে হচ্ছে 1 কি 5-এর চেয়ে ছোট কিনা, সরি হ্যাঁ 1 5-এর চেয়ে ছোট, যেহেতু 1 5-এর চেয়ে ছোট, সো এই কন্ডিশনটা ফুলফিল, সো ওয়াইলের ভিতরে আবার ঢুকছে, তারপর আবার এই একটা প্রিন্ট করছে। সো এক যেহেতু প্রিন্ট করছে, এরপরে হচ্ছে আমরা যেটা করছি সেটা হচ্ছে এভাবে 2 3 4, তারপর হচ্ছে 5, আবার যখন 5 হয়েছে আয়ের ভ্যালু তখন এখানে আবার 5 আসছে, তো 5 আর 5 এখানে কি বলছি, গ্রেটার অর ইকুয়াল, মানে হচ্ছে 5 এবং 5 সমানও হইতে পারে, বড় সমানও হইতে পারে বা ছোট হইতে পারে আই 5-এর চাইতে, যেহেতু আই 5-এর চেয়ে সমান এখানে, সো এখানে 5ও প্রিন্ট হয়েছে, যদি আমি এই গ্রেটার অর ইকুয়াল সাইনটা বাদ দিয়ে দিতাম তাহলে আমার 4 পর্যন্ত প্রিন্ট হইতো, আমরা যদি এটাকে একটু রান করে দেখি তাহলে এটা 4 পর্যন্ত প্রিন্ট হয়েছে। সো এটা হচ্ছে কাহিনী। এখন আমরা আলোচনা করব লিস্ট এবং টাপল নিয়ে। সো লিস্ট এবং টাপলের মধ্যে কিছু ডিফারেন্স আছে, সেই ডিফারেন্সগুলো আমরা দেখব। প্র্যাকটিক্যালি যদি আমরা চলে যাই তাহলে আমরা দেখব যে লিস্টকে আমরা সচরাচর ডিক্লেয়ার করি হচ্ছে লিস্ট ওয়ান, যেমন আমি এখানে দুইটা লিস্ট নিয়েছি, একটা লিস্ট হচ্ছে লিস্ট ওয়ান আর একটা হচ্ছে লিস্ট টু। সো লিস্ট ওয়ানের মধ্যে আমরা যেটা করেছি সেটা হচ্ছে গিয়া ওয়ান রেখেছি এবং একটা স্ট্রিং রেখেছি আবিদ, এবং একটা ফ্লোটিং টাইপ বা ডাবল টাইপ যেটাই বলা যায় সেই ডেটাগুলো আমরা রেখেছি। সো লিস্টটাকে আমাদের ডিক্লেয়ার করতে হয় হচ্ছে গিয়ে আপনার থার্ড ব্র্যাকেট দিয়ে, থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু, থার্ড ব্র্যাকেট দিয়ে শেষ। সো দুইটা লিস্টকে আমরা এভাবেই ডিক্লেয়ার করতে পারি, এবং এখানে যদি আমি ফার্স্টের লিস্টটাকে হচ্ছে আমি যদি প্রিন্ট করতে চাই, প্রিন্ট যদি আমি করতে চাই ফার্স্ট লিস্টটাকে লিস্ট ওয়ান, তাহলে আমি হচ্ছে গিয়া এটাকে যদি আমি রান দিই তাহলে এই যে আমার ফার্স্ট লিস্টটা হচ্ছে প্রিন্ট হয়ে গেছে। নিচের প্রিন্টগুলো হয়েছে কারণ হচ্ছে আমি নিচে আরও কোড অলরেডি লিখে রাখছিলাম, সো নিচের লিস্টগুলা বাদে আপাতত ফার্স্টের লিস্টটা বুঝি। সো যে লিস্টটা আমি ডিক্লেয়ার করছিলাম সেই লিস্টটা হচ্ছে আমার এখানে প্রিন্ট হয়ে গেছে। আচ্ছা, তো এখন হচ্ছে গিয়ে আমি যেটা করতেছি সেটা হচ্ছে যে আমরা যেমন স্ট্রিং কনকেটিনেট করেছিলাম সেভাবে আমরা লিস্টটাকেও কনকেটিনেট করতে পারি। সেটার জন্য আমার নর্মালি হচ্ছে গিয়া যেভাবে স্ট্রিংকে কনকেটিনেট করেছিলাম সেভাবে আমি এখন লিস্টটাকেও এই যে একটা প্লাস দিয়ে আমি হচ্ছে গিয়া লিস্টটাকে কনকেটিনেট করেছি, এবং কনকেটিনেট করা যে লিস্টটা সেটাকে যদি আমি প্রিন্ট করে দেখি, এই যে এই লাইনটায় প্রিন্ট করতেছি, ফার্স্ট প্রিন্ট প্রথম যে প্রিন্ট করতেছি সেটা হচ্ছে লিস্ট ওয়ান। তো এই হচ্ছে লিস্ট ওয়ানের যে প্রিন্ট করা যে পোর্শনটুকু সেটা হচ্ছে এটা, তারপরে হচ্ছে কনকেটিনেট করা পোর্শনটুকু হচ্ছে এটা, মানে সেকেন্ড প্রিন্টটাই হচ্ছে কনকেটিনেট করার পোর্শন, সো এটা হচ্ছে সেকেন্ড প্রিন্টের আউটপুট। তো এখানে যদি আমরা দেখি যে এখানে ওয়ান, আবিদ এবং 3.5 এই এই তিনটা অলরেডি ছিল, মানে এই তিনটা হয়েছে, তারপরে এক্সট্রা করে যেটা আসছে সেটা হচ্ছে 2 আর হচ্ছে 5.6। তো এটা কেন আসছে, এটা আসছে হচ্ছে কারণ আমি লিস্টটাকে কনকেটিনেট করেছি, এই জন্য আসছিল। আচ্ছা, এখন লিস্টের যে ইন্ডেক্সিংটা আছে সেটা, ইন্ডেক্সিং বলতে কি বোঝায়, লিস্টের যে মানে ইন্ডেক্সিং ওয়ান কাইন্ড অফ একটা অ্যাড্রেস টাইপেরই বলা যায়, যে ও ওই অমুক অ্যাড্রেসে আছে, ঠিক আছে, কাইন্ড অফ মানে বলা যায় আর কি।
সো যেমন এটা শুরু হয়ে হচ্ছে 0 থেকে, এরপরের যেই ভ্যালুটা আছে যেমন আবির এটা আছে হচ্ছে 1 ইন্ডেক্সে, এবং 3.5 যেইটা আছে সেটা হচ্ছে হচ্ছে 2 ইন্ডেক্সে। সিমিলারলি আমরা এটাকে উল্টাভাবেও বলতে পারি, যেমন 3.5 আছে -1 ইন্ডেক্সে, আবিদ আছে -2 ইন্ডেক্সে, এবং 1 যেটা সেটা আছে -3 ইন্ডেক্সে। এই আমি নিচে এটা একটু লিখেছি, যেমন 3.5 এটা আছে হচ্ছে 2 ইন্ডেক্সে, বা এটাকে আমি -1 ইন্ডেক্সও বলতে পারি, দুইভাবেই আমি এক্সেস করতে পারি আসলে। সো এটা যদি আমি একটু এক্সেস করার ট্রাই করি, যেমন এটাকে যদি আমি একটু এক্সেস করার ট্রাই করি, তাহলে আমি এখানে যেটা করতে পারবো সেটা হচ্ছে গিয়া, আমি এখানে একটা প্রিন্ট করি, প্রিন্ট আমি এখানে হচ্ছে গিয়া যে লিস্ট ওয়ানটা আছে সেটার আমি হচ্ছে ইন্ডেক্সিংটা যদি আমি করতে চাই এভাবে দিতে পারি। লিস্ট ওয়ানের আমি ধরলাম হচ্ছে মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে 1 ইন্ডেক্সে আছে, তাই তো? সেটাকে যদি আমি একটু অ্যাক্সেস করতে চাই, তাহলে এই যে আমার আবিরটাকে আমি অ্যাক্সেস করতে পারতেছি। এবং আমি যদি মাইনাসের দিক থেকে বলি, তাহলে এটা কি -1, এটা হচ্ছে -2, এটা হচ্ছে -3। সো আমি যদি এখানে -3 দেই, -3 ইন্ডেক্সের ভ্যালুটাকে প্রিন্ট করার চেষ্টা করি, তাহলে আমার এখানে 1 চলে আসে। সিম্পল। সো এই বুঝে গেলাম হচ্ছে আমার লিস্টের কীভাবে ইন্ডেক্সটা করা হয়। এখন আমি চাইলে এই যে লিস্টটা আছে, এই লিস্টটাকে আমি চাইলে আপডেটও করতে পারি, ধরে ধরে আপডেট করতে পারি, ইন্ডেক্স ধরে ধরে। যেমন আমার 0 নাম্বার ইন্ডেক্স যেটা আছে, সেই 0 নাম্বার ইন্ডেক্সে কী আছে? 1 আছে। আমি চাচ্ছি এই 0 নাম্বার ইন্ডেক্সে 1টাকে আমি রিপ্লেস করে বা আপডেট করে আমি এটাকে বাংলা লিখে দিই। তো লিখলাম আর কি, আমার মন চাইছে লিখলাম। তো আমি এটা কিভাবে করতে পারি? আমি এখন এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে এভাবে লিখি, লিস্ট 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 ওয়ান, এখানে হচ্ছে একটা চলে আসছে ভুলে, লস্ট লিখে ফেলছি ভুলে। ওকে, লিস্ট ওয়ান যেই 0 নাম্বার ইন্ডেক্সটা আছে, সেই 0 নাম্বার ইন্ডেক্সটাকে আমি কি করে দিতে চাচ্ছি? আমি সাপোজ ধরে নিচ্ছি, করে দিতে চাচ্ছি হচ্ছে গিয়া বাংলা করে দিতে চাচ্ছি। তো 0 নাম্বার ইন্ডেক্সটাকে যদি আমি বাংলা করে দিতে চাই, তাহলে আমার কি আসতেছে? ও আচ্ছা, আমি এখানে তো লিস্ট ওয়ানকে করতেছি না, আমি এখানে প্রিন্ট করতেছি হচ্ছে ফার্স্ট ইন্ডেক্স। ওকে, আমি এই লিস্টটাকে আবার প্রিন্ট করতে চাচ্ছি। আমি লিস্টটাকে আপডেট করলাম ফার্স্টে, আপডেট করার পরে এই লিস্টটাকে আবার প্রিন্ট করতে চাচ্ছি। যদি আমি লিস্টটাকে আবার প্রিন্ট করি, তাহলে আমার এখানে চলে আসছে কি? বাংলা আবির 3.5। সো দেখা গেছে আমি লিস্টটাকে একদম আপডেট করতে পারছি। সেমভাবে আমি কনক্যাটিনেট করা যে লিস্টটা ছিল আমার, এই যে বড় লিস্টটা, সেই বড় লিস্টটাকে আমি আপডেট করতে পারবো আর কি কীভাবে। এই গেল হচ্ছে আমার ইন্ডেক্সিংয়ের ব্যাপারটা, যে আমি কীভাবে লিস্টকে আপগ্রেড করতে পারি, কীভাবে আমি লিস্টকে হচ্ছে কনক্যাটিনেট করতে পারি। সো লিস্ট আর টাপলের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে গিয়ে, লিস্টের টাপলের মধ্যে অলমোস্ট সব কিছুই সেম। লিস্টেও হচ্ছে যেমন মনে হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে হচ্ছে গিয়ে শুরু করতে হয়, থার্ড ব্র্যাকেট দিয়ে শেষ করতে হয়। টাপলে একটা ডিফারেন্স হচ্ছে, টাপলে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু করতে হয়, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শেষ করতে হয়, বাকি অলমোস্ট মোটামুটি প্রায় সবই সেম। লিস্ট আর টাপলের মধ্যে একটা মেইন ডিফারেন্স হচ্ছে লিস্টটাকে আপগ্রেড করা যায়, কিন্তু টাপলটাকে আসলে আপগ্রেড করা যায় না। আসলে টাপলটা হচ্ছে ফিক্সড থাকে, মানে এমন কিছু ডাটা যেটা আমি কখনো আপগ্রেড করতে চাচ্ছি না ইন ফিউচার এরকম। তো সেই সব ক্ষেত্রে আমরা আসলে সচরাচর টাপলটাকে ব্যবহার করে থাকি। আচ্ছা, কারেন্ট চলে গেছে, দ্যাটস ওয়াই আমরা এই করতেছি। যাই হোক, এখন আমরা কথা বলবো হচ্ছে ডিকশনারি এবং অ্যারে নিয়ে। সো ডিকশনারি এবং অ্যারের যদি কোডটাকে আমি নিয়ে আসি, ডিকশনারি দিয়ে সেটি ফাইন। আচ্ছা, ডিকশনারি ডিআইসিটি। সো ডিকশনারিকে আমরা ডিক্লেয়ার করে থাকি হচ্ছে ডিআইসিটি ইকুয়াল টু একটা সেকেন্ড ব্র্যাকেট দিই, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এই যে এই ফার্স্ট লেখাটা, এটা হচ্ছে একটা কি, এবং এই কি এর ভিতরে আমি যা লিখবো, একটা হচ্ছে গিয়ে কোলন দিয়ে আমি যেটা লিখবো সেটা হচ্ছে আমাকে বলা হচ্ছে ভ্যালু। সো এটা সেমভাবে আমি যদি আরেকটা ডাটা রাখতে চাই, তাহলে আমার এখানে একটা কি দিতে হবে এবং আমার এখানে একটা ভ্যালু দিতে হবে। সো আমি সিম্পলভাবে আমি যদি এখানে হচ্ছে গিয়ে প্রিন্ট ডিকশনারি দেই এবং এটাকে যদি আমি রান করি, তাহলে হচ্ছে আমার
পুরাটাই চলে আসছে, যে ফার্স্টের মধ্যে রেড আছে, সেকেন্ডের মধ্যে সেকেন্ড কিতে ব্লু আছে। ওকে, আমি এই ডিকশনারির ভ্যালুটাকে আমি কি দিয়ে এক্সেস করতে পারি। কি দিয়ে যদি এক্সেস করতে চাই তাহলে আমার কি করতে হবে, DICT1, এটার ভিতরে থার্ড ব্র্যাকেট দিতে হবে, দেওয়ার পরে ফার্স্ট লেখাটা মানে কি, এই যে ফার্স্ট কিতে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে আমি এক্সেস করতে পারবো। ফার্স্ট কিতে কোন ভ্যালু আছে, রেড ভ্যালু আছে, সো এই রেড ভ্যালুটাকে আমি এক্সেস করতে পারছি। আচ্ছা, ঠিক সেমভাবে আমি ডিক ডট ভ্যালুজ যদি আমি দেই তাহলে আমার ডিক্টের ভিতরে মানে হচ্ছে এই ডিকশনারির যেই ভিতরে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো আমার প্রিন্ট হয়ে যাবে। এই যে যেমন এই থার্ড লাইনে হচ্ছে এই ভ্যালুটা প্রিন্ট হয়ে গেছে। সেমভাবে আমি যদি ডিক ডট কিজ দেই তাহলে আমার কি করবে, আমার ডিক্টের ভিতরে যেই কিজগুলো আছে সেই কিজগুলো আমার এখানে প্রিন্ট হয়ে গেছে। এই যে থার্ড লাইনে হচ্ছে আমার এই ডিক্টের ভিতরে কিজগুলো প্রিন্ট হয়ে গেছে। এই হচ্ছে আমার কাহিনী। এখন আমার এমন হতে পারে যে আমি ডিক্টের ভিতরে মানে ডিকশনারিতে আমি কিছু রাখছি, এখন আমি চাচ্ছি যে কিছু একটা ডিলিট করে দিতে, হ্যাঁ আমি চাইতেই পারি। সো সেটা করার জন্য আমার যেটা লাগবে আমার হচ্ছে গিয়া কিটা লাগবে। সো এখানে সিম্পলি হচ্ছে ডিএল দিয়ে হচ্ছে আমি ডিলিট করতে চাচ্ছি। কাকে ডিলিট করতে চাচ্ছি, DICT মানে হচ্ছে ডিক্টের যেই ডিক্ট ওয়ানের কোনটা ক্রিয়েট করতে চাচ্ছি, যে ফার্স্ট যে কিটা আছে সেই কিটা ধরে আমি পুরা ভ্যালু কি ভ্যালু সব ডিলিট করে দিতে চাচ্ছি। আমি এটা দিলাম, দেওয়ার পরে আমার ডিলিট হয়ে গেছে। এখন ডিলিট হয়ে গেছে এটা প্রমাণ কি, এটা প্রমাণ করার জন্য আমি আবার যে যেই ইটা আছে সেটাকে আমি আবার প্রিন্ট করতেছি। আবার প্রিন্ট করলাম, আবার প্রিন্ট করার পরে আমার কি আসতেছে, সেকেন্ড, মানে হচ্ছে এটা কি হচ্ছে সেকেন্ড ব্লু। ফার্স্টে কি ছিল, মানে প্রথমে আমি যখন ডিলিট করার আগে যখন আমি একবার এটাকে প্রিন্ট করছিলাম তখন আমার কি আসছিল, ফার্স্ট রেড, সেকেন্ড ব্লু, সেকেন্ড ব্লু, এই বিষয়গুলো আসছিল, মানে এই জিনিসগুলো আসছিল। তো এরপরে যখন আমি ডিলিট করছি তারপরে যখন আমি আবার এই দিকটাকে আমি কল করতেছি, দিকটাকে আমি প্রিন্ট করার ট্রাই করতেছি, তখন আমার এই সেকেন্ড আর ব্লু এটাই আসতেছে, সেকেন্ড কিতে ব্লু ভ্যালুটা আছে এটাই আসতেছে। কেন, কারণ আমি অলরেডি ফার্স্ট যেই কিটা আছে, ফার্স্ট যে কিয়ের যে কি সহ যে ভ্যালুটা আছে সেটাকে আমি ডিলিট করে দিচ্ছি আগের লাইনে। সো এই ছিল আমার হচ্ছে গিয়ে ডিক্ট নিয়ে, আর কিছু নাই এদিকে। এরপরে আমি যেটা আসতেছি সেটা হচ্ছে গিয়ে অ্যারে। সো অ্যারেতে চলে যাই, অ্যারের কিছু আমি দেখাই। সো অ্যারে নিয়ে যদি আমি কাজ করতে চাই, অ্যারে জিনিসটা আসলে কি সেটা আসলে আমাদের আগে বুঝতে হবে। সেটা হচ্ছে যেমন আমার কাছে কেউ জিজ্ঞেস করলো যে তোমার প্রিয় রঙের নাম কি, আমি বললাম কালো, ঠিক আছে। এখন আমার কাছে যদি কেউ জিজ্ঞেস করে তোমার প্রিয় রং সমূহের নাম বলো, তখন কিন্তু সেখানে আমার একটা রঙের নাম জিজ্ঞেস করে নাই, সেখানে আমাকে কয়েকটা রঙের নাম জিজ্ঞেস করছে। তো আমি সেখানে বলতে পারি কালো, তারপরে হচ্ছে নীল, এরকম আরও কয়েকটা নাম হচ্ছে আমি বলতে পারি। সো আমি যখন এইভাবে একাধিক প্রশ্নের উত্তরে চলে যাব বা একাধিক কোনো জিনিসে চলে যাব তখন হচ্ছে আমার এই অ্যারে যে বিষয়টা আছে সেটা চলে আসবে। সো সেটা কীভাবে চলে আসে সেটা আমরা দেখি, চলে। সেটা হচ্ছে কি, আমি যদি অ্যারেটাকে ইউজ করতে চাই তাহলে আমি এখানে ইম্পোর্ট অ্যারে দিছি অ্যাজ আ ARR, মানে হচ্ছে এই যে অ্যারেটা আছে অ্যারে যেখানে আছে সেখানে আমি ARR দিয়ে সেটাকে মার্ক করব। সো আমি একটা মার্কস নামক একটা ভ্যারিয়েবল নিছি, সেই ভ্যারিয়েবলের মধ্যে আমি একটা অ্যারে নিছি, অ্যারে ডট অ্যারে, ARR ডট অ্যারে, এখানে আমার একটা দেওয়া লাগে। তারপরে আমি যে ভ্যালুটা আছে সেটাকে আমি রাখছি 85, 85, 90 আর হচ্ছে 78। তো তিনটাকে রাখছি। এরপরে যদি আমি এই মার্কস নামক যে ভ্যারিয়েবলটা আছে সেটাকে যদি আমি প্রিন্ট করতে চাই তাহলে আমার এই যে ফার্স্টে এটাকে নর্মালি হচ্ছে এটা সিম্পলি প্রিন্ট হয়ে গেছে। আচ্ছা, এখন আমার যে অ্যারেটা আছে, আমার মেইন অ্যারেটা হচ্ছে এটা 85, 90 আর হচ্ছে 78। আমি যদি এই অ্যারেটার যে লেন্থ আছে সেই লেন্থটাকে যদি আমি কাউন্ট করতে চাই তাহলে আমি কি করলাম, আমার একটা লেন্থ কাউন্ট করার জন্য একটা ফাংশন আছে, বিল্ট ইন ফাংশন অ্যারের, সেটা হচ্ছে গিয়ে len, এর ভিতরে হচ্ছে মার্কস। সো এর মাধ্যমে যেটা হয় সেটা হচ্ছে যে এটা আমাকে একটা ইন্টিজার টাইপের ডেটা টাইপ আসলে রিটার্ন করে। সেটা আমাকে কি দেয়, সেটা আমাকে দিচ্ছে হচ্ছে লেন্থের ভিতরে, এই ভ্যারিয়েবলের ভিতরে আমি সেটা রেখে দিচ্ছি। সেটা কি রাখতেছি, আমি রাখতেছি হচ্ছে 3 আসতেছে। কেন 3 আসতেছে, কারণ এখানে হচ্ছে 85 আছে, 90 আছে এবং 78 আছে, মানে হচ্ছে 3টা ভ্যালু আসলে আছে, এই জন্য হচ্ছে আমার লেন্থের ভিতরে 3 আছে। আচ্ছা, এরপরে আমি অ্যারেরও আমরা যেমন একটু আগে লিস্ট দেখছিলাম, লিস্ট যেমন এভাবে ইন্ডেক্সিং ছিল, ইন্ডেক্সিং করছিলাম লিস্টের ভিতরে,
অ্যারেও আসলে ইন্ডেক্সিং আছে। সো অ্যারেরও সেম ইন্ডেক্সিং, অ্যারের ইন্ডেক্সিংও 0 থেকে শুরু হয় এবং ক্রমান্বয়ে বাড়তে থাকে। সো আমি যদি এই 85-কে যদি আমি এক্সেস করতে চাই, সো এই যে জিরো ইন্ডেক্স মার্কসের মধ্যে জিরো ইন্ডেক্সটাকে যদি আমি প্রিন্ট করছি, কোথায় প্রিন্ট করলাম, এই যে ফার্স্ট এলিমেন্ট, এখানে যদি আমি জিরো ইন্ডেক্সটাকে প্রিন্ট করি তাহলে আমি 85 পাইছি। এবং লাস্ট ইন্ডেক্স কত, এটার যদি ইন্ডেক্স 0 হয়, এটার ইন্ডেক্স কত 1, এটার ইন্ডেক্স কত হবে, এটার ইন্ডেক্স হবে 2, তাই না? এটার ইন্ডেক্স 2 হতে পারে, আবার একাধারে এটার ইন্ডেক্স কি হতে পারে, -1 হতে পারে। আমরা ওই যে আমরা হচ্ছে গিয়া যখন লিস্ট করছিলাম তখন আমরা জানছি যে এটার ইন্ডেক্স 0 হতে পারে, -1ও 0, এটার ইন্ডেক্স 2ও হতে পারে, আবার -1ও হতে পারে। সো এটাকে আমরা -1 দিয়ে এক্সেস করে আমরা এখানে কি পাইছি, 78 পাইছি। সো এটাকে যদি আমি 2ও দিতাম তাও আমি সেম অ্যান্সারটাই পেতাম। আচ্ছা, রান এনিওয়ে, এটা কোনো কিছু না। এই যে এখানে হচ্ছে আমার 78ই আসছে, সেম। সো এরপরে আমরা যদি যাই, আমরা হচ্ছে এটাকে অ্যাপেন্ড করতে পারি। অ্যাপেন্ড করা মানে কি? অ্যাপেন্ড করা মানে হচ্ছে এটাকে আমি একটু বড় করতে চাচ্ছি, এটাকে আমি আরও কিছু ডাটা অ্যাড করতে চাচ্ছি। সো আমি এখানে কি করলাম, আমি এখানে যেটা করলাম, আমি 88 দিলাম। 88টা হচ্ছে আমি অ্যাপেন্ড করতেছি, মানে হচ্ছে গিয়ে আমি এই যে 85, 90, 78, এরপরে আমি অ্যাপেন্ড করে, মানে অ্যাপেন্ড করে বলতে একটু বড় করে অ্যারেসেসটা বাড়ায়া আমি সেখানে হচ্ছে 88টাকে রেখে দিলাম। সো রেখে দিছি, এটা প্রমাণ কি? প্রমাণের জন্য আমরা পরের লাইনে এই যে মার্কসটা আছে সেটাকে আবার প্রিন্ট করলাম, তখন আমরা আউটপুটে এই যে এটা পেলাম, মানে 88 অ্যাপেন্ড করার পরে এই যে আউটপুটে এই যে দেখেন 88 চলে আসছে। এখন আমি চাচ্ছি যে আমার এখানে যেই মার্কসটা আছে সেটাকে আমি রিমুভ করে দিতে চাচ্ছি, মানে যে কোনো একটা মার্কস, যে কোনো একটা কিছু আমি রিমুভ করতে দিতে চাচ্ছি। সো আমি এখানে কি করলাম, আমি 90টাকে রিমুভ করে দিলাম। মার্কস ডট রিমুভ নামের একটা ফাংশন আছে, মানে রিমুভ নামের একটা ফাংশন আছে যেটাকে আমি কল করলাম। কল করার পরে সেটার ভিতরে আমি কোনটাকে রিমুভ করতে চাচ্ছি সেটার ভ্যালুটা আমাকে দিতে হয়। সো 90। সো 90 দেওয়ার পরে দেখেন এখান থেকে হচ্ছে অ্যারেটা থেকে 90টা রিমুভ হয়ে গেছে। এই ছিল আমাদের অ্যারে নিয়ে আলোচনা। এখন আমরা যাব হচ্ছে পরবর্তী স্লাইডে। এখন আমরা আলোচনা করব ফাংশন নিয়ে। সো ফাংশন হয়ে থাকে ইউজার ডিফাইন্ড ফাংশন অর হচ্ছে বিল্ট ইন ফাংশন। সো বিল্ট ইন ফাংশনগুলো কোনগুলো, যেমন আমরা হচ্ছে প্রিন্টের ভিতরে কিছু একটা লিখতেছি, ডাবল স্ল্যাশের ভিতরে আমরা যেমন যাই লিখতেছি তাই প্রিন্ট হয়ে যাচ্ছে, প্রিন্ট একটা বিল্ট ইন ফাংশন। ইনপুট মানে আমরা কোনো কিছু ইনপুট নিতে হলে যে আমরা ইনপুট নামক একটা ফাংশনকে কল করি, সেটাও একটা বিল্ট ইন ফাংশন। এছাড়াও আরও অনেকগুলো বিল্ট ইন ফাংশন আছে, যেমন সিল, অ্যাপস, তারপরে হচ্ছে ফ্লোর, এগুলো যা আছে সবই বিল্ট ইন ফাংশন। ফাংশনগুলো কোথাও না কোথাও লেখা থাকে, আমরা হচ্ছে জাস্ট প্যারামিটার পাস করে দিই, সো আমাদের সেগুলো কল হয়ে থাকে। এখন আমরা জানবো যে আমরা কিভাবে ইউজার ডিফাইন্ড ফাংশন, মানে আমরা নিজেরা কিভাবে একটা ফাংশনকে বিল্ড করতে পারি সেটা আমরা এখন দেখব। আমরা সরাসরি প্র্যাকটিক্যাল পার্টে চলে যাচ্ছি। তো প্র্যাকটিক্যাল পার্টে যদি আমরা যাই তাহলে আমরা দেখব হচ্ছে ফাংশন। একটা ফাংশনকে ডিক্লেয়ার করতে হইলে আমাদের কি করতে হবে, আমাদেরকে করতে হবে যে ফার্স্টে হচ্ছে আমাদের ডিইএফ এই কথাটা লিখতে হবে। তারপরে আমরা ফাংশনে যে কোনো একটা নাম দিব। এই নামটা হতে পারে, আমরা ফাংশনে যে কোনো একটা নাম দিব, ওই নামটা আমার ইচ্ছা মতো হতে পারে, এটা আসলে কোনো ধরাবাঁধা নিয়ম নাই। সো এই ফাংশনটা হচ্ছে গিয়ে যে আমরা একটা ফার্স্ট ফাংশন, এটা একটা নাম দিছি, এটার ভিতরে প্রিন্ট দিছি। সো অবশ্যই ডিএফ লিখছি, ফাংশনটা আমি কল করছি। সো একটা স্পেস দিয়ে নিতে হবে, যদি আমি এই স্পেসটা না দিই তাহলে আমাকে কিন্তু এরর দেখাবে। সো একটা স্পেস দিয়ে নিলাম। তো এই যে ফার্স্ট ফাংশন, এটাকে যদি আমি কোথাও কল করি, আচ্ছা ফার্স্ট ফাংশন আপাতত এই যে ফার্স্ট ফাংশন, এটাকে যে আমি কল করছি, সো এটাকে কল করার মাধ্যমে আমার এই যে ফাংশনটা কল হয়েছে, কল হওয়ার পরে আমার এই যে ফাংশনে যা ছিল, এই ফাংশনটা আমাকে কোনো কিছু রিটার্ন করতেছে না। সো রিটার্ন কি সেটাও বলতেছি। সো এটা হচ্ছে নর্মালি হচ্ছে আমাকে, মানে এটার ভিতরে যে প্রিন্ট লেখাটা ছিল সেটা প্রিন্ট করে দিচ্ছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে কোনগুলোকে রিটার্ন করব। রিটার্ন করব হচ্ছে যেগুলোতে আমরা এই যে এই আর্গুমেন্ট আকারে পাস করব আর কি। এই যে ভিতরে যে আমরা ফাংশনের ভিতরে যেগুলো পাস করতেছি এগুলোকে বলা হয় হচ্ছে আর্গুমেন্ট। সো এই যে একটা সাম নামক একটা ফাংশন আছে, এই ফাংশনের মধ্যে দুইটা আর্গুমেন্ট আছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। সো আমি কি করতেছি, এস ইকুয়াল টু এ প্লাস বি, দুইটাকে যোগ করতেছি, যোগ করে আমি জাস্ট ফাংশনটাকে রিটার্ন করে দিচ্ছি। আচ্ছা, তো এখন আমি কি করলাম, রেজাল্ট নামক একটা ভ্যারিয়েবল নিলাম, এই ভ্যারিয়েবলের মধ্যে সাম ফাংশনটাকে আমি কল করতেছি এবং সামের মধ্যে এই যে এ বি এগুলোতে আমার ভ্যালুটা পাস করতে হবে।
কত পাস করলাম, এখানে পাস করলাম 5, এখানে পাস করলাম হচ্ছে 10। সো এই যে 5, এই 5টা যাবে হচ্ছে এই এ এর কাছে, এই যে 10, এই 10টা যাবে হচ্ছে বি এর কাছে। যাওয়ার পরে এরা ভিতরে ঢুকবে, ভিতরে ঢুকে এখানে এতে আসবে, এখানে বিতে আসবে। আসার পরে এরপরে এটা আমাকে রিটার্ন করবে কি, দুইটাকে যোগ করবে, 5 আর 10 যোগ করে 15। এই 15টা আবার এখানে সামে আসবে, এসে মনে করেন যে আমাকে এখানে যে রেজাল্টের মধ্যে আমার স্টোর হবে কত, 15। এটাকে যদি আমি প্রিন্ট করি তাহলে সিম্পলি আমার এখানে এই যে 15 আউটপুটটা চলে আসছে। সো এই গেল আমার হচ্ছে গিয়া ফাংশনের ব্যাপার। এখন ফাংশনে হচ্ছে গিয়া আমি যদি বলি, পরবর্তী স্লাইডে যদি যাই, এরপরে হচ্ছে ফাংশন হচ্ছে 3 রকমের হতে পারে। একটা হচ্ছে রিকোয়ার্স আর্গুমেন্ট, আরেকটা হচ্ছে গিয়ে কিওয়ার্ড আর্গুমেন্ট, আরেকটা হচ্ছে ডিফল্ট আর্গুমেন্ট। ঠিক আছে, রিকোয়ার্স আর্গুমেন্টটা কীরকম হইতে পারে, ফাংশনের ভিতরে যে আর্গুমেন্টগুলো আছে রিকোয়ার্স আর্গুমেন্ট মানে আমাদের দিতেই হবে। আমার এখানে কি দেওয়া আছে, যেমন এই যে এই ফাংশনটা যদি দেখি, এটা তো এই ফাংশনটাই আমি এখানে আবার লিখছি। যাই হোক, এখানে যেমন এ দেওয়া আছে এবং বি দেওয়া আছে। সো আমি যদি এই ফাংশনটাকে আমি কোথাও কল করতে চাই, আমাকে অবশ্যই এ দিতে হবে এবং আমাকে বিও দিতে হবে। মানে হচ্ছে আমার এখানে আচ্ছা এটা দিয়ে বুঝাই, এই যে এ এবং বি, এখানে আমার অবশ্যই এ আর বি অবশ্যই আমাকে দিতেই হবে। ঠিক আছে, আমি এই যে এখানে এ হিসাবে 5 পাঠাইছি এবং বি হিসাবে 10 পাঠাইছি। আমি যদি যে কোনো একটাকে না পাঠাই তাহলে কিন্তু আমাকে একটা ইরোর দিবে। এররটা দেখি, এই যে আমাকে একটা টাইপ ইরর দিছে। ঠিক আছে, সো আমাকে এখানে হয়তো বা এই যে আমার এখানে 6 দিছি, সো তারপর যদি রান করি এই যে আমার 11 আসছে। মানে আমার এটা রিকোয়ার্ড ফাংশন, মানে আমার এখানে দুইটা আমি হচ্ছে আর্গুমেন্ট প্যারামিটার পাস করা লাগবে। সো আমাকে দুইটাই দিতে হবে। ঠিক আছে, এটা গেল আমার রিকোয়ার্ড আর্গুমেন্ট। এরপরে হচ্ছে গিয়ে আমার হচ্ছে কিওয়ার্ড আর্গুমেন্ট। সো কিওয়ার্ড আর্গুমেন্টটা কীরকম হতে পারে, কিওয়ার্ড আর্গুমেন্ট হচ্ছে যেমন এখানে আমার ফার্স্টে কি এ আসছে, পরে হচ্ছে বি আসছে, ফার্স্টে হচ্ছে বি, তারপরে বি। আমি চাইলে বিটাকে আগে পাঠাইতে পারি। এক্ষেত্রে আমাকে কি করতে হবে, বি ইকুয়াল টু 5 এবং হচ্ছে এ ইকুয়াল টু 10। সো কি হচ্ছে, এই যে 5টা, এই 5টা কিন্তু হচ্ছে গিয়ে এই যে বিতে চলে যাচ্ছে। ঠিক আছে, এই যে এই পাঁচটা কিন্তু বিতে চলে যাচ্ছে এবং এই যে 10টা, এই 10টা যাবে হচ্ছে এই এতে। সো এটারে বলে হচ্ছে কিওয়ার্ড আর্গুমেন্ট। এরপরের আর্গুমেন্ট হচ্ছে ডিফল্ট আর্গুমেন্ট। সো ডিফল্ট আর্গুমেন্টটা কি হয়, যে ডিফল্ট আর্গুমেন্টে কিছুটা এরকম হয় যে আমি যদি আমার আর্গুমেন্টে দুইটা পাস করি, এ পাস করলাম আর বি পাস করলাম, আমি সিটা পাস করলাম না, যদি পাস না করি তাহলে সে বাই ডিফল্ট এখানে সে 3 ধরে নেবে। ঠিক আছে, সে বাই ডিফল্ট 3 ধরে নেবে। আর যদি আমি পাস করি তাহলে সেটাই ধরবে, যেমন এখানে আমি 3 পাস করছি, মানে 3 ধরে নিবে ডিফল্টভাবে। সো আমার যেমন এখানে বি হচ্ছে 5, এ হচ্ছে 10, তাহলে 10 আর 5 15, দুইটাকে যোগ করলাম 15 এবং সি কত আছে, সি আমি এখানে কিন্তু এখনো পাস করিনি, এটা কিন্তু একটা কমেন্ট। ঠিক আছে, কমেন্ট আমি কেটে দিই। সো এখানে কিন্তু আমি সি কোনো রকমের সি পাস করি নাই। ঠিক আছে, তো সো যেহেতু আমি সি পাস করি নাই, সো আমাকে সি কত ধরে নিবে, 3। তো 10 আর 5 15 আর 3 কোয়েল 10 আর 5 15 আর 3 হচ্ছে গিয়ে 17। সো আমি এটাকে একটু রান করি, হচ্ছে 15 আর 3 18, আই এম সরি, বাজে রাত 3টা 54। সো আচ্ছা, যাই হোক, 10 আর 5 15 আর 3 18। সো এখানে হচ্ছে গিয়ে এভাবে চলে আসছে। এখন আমি যদি এখানে এই যে ডিফল্টটা না দিতাম তাহলে কি হতো, তাহলে কিন্তু আমাকে একটা এরর শো করতো। এই যে এরর শো করছে। সো এই জন্য আমাদের ডিফল্টভাবে একটা কোনো একটা ভ্যালু দিয়ে দেওয়া আসলে বেটার। সো এখানে হচ্ছে আমি 3 দিচ্ছি। এখন আমি যদি এখানে, যেহেতু ডিফল্টভাবে দেওয়া, আমি যদি এখানে সি এর ভ্যালুটা আমি এখানে ডিক্লেয়ার করে দিতাম, ধরলাম 5, তাহলে আমার এই 18 না এসে আমার কি আসতো, 20 আসতো। সেই হচ্ছে আমাদের ফাংশনের ব্যাপার। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে, সো এখন আমরা আলোচনা করব ফাইল রিডিং অ্যান্ড রাইটিং, এটা নিয়ে। মানে হচ্ছে একটা ফাইল যদি থাকে, সেটাকে হচ্ছে একটা টেক্সট ফাইল বা এরকম ফাইল যদি থাকে, তখন সেটাকে আমরা ওপেন করতে পারি, সেটা আমরা রিড করতে পারি, রাইট করতে পারি। সো এক্সাম্পল দেখতে গেলে আমরা আসলে আরও ভালোভাবে জিনিসটা বুঝবো। সো আমি কি করব, একটা ফাইলকে আমি এখানে হচ্ছে গিয়ে আগে আপলোড করি। ওকে, ফাইলটাকে আপলোড করা হয়েছে, এই হচ্ছে আমার অ্যাকচুয়াল ফাইল। তো আমি এখানে কি করলাম, আমি যে ফাইলটা দিয়েছি সেই ফাইলটাকে আমি ওপেন করলাম। প্রথমে এফ ইকুয়াল টু ওপেন নামক যে কমান্ড আছে সেটা নিয়ে, এরপর আমি ফাইলের নামটা লিখব, আমি ওকে। আমি কি করতে চাই, এফ ডট, মানে এই যে ফাইলটাকে আমি রিড করতে চাই। ঠিক আছে, কন্টেন্ট রিড।
সো আমি যদি এখানে জেনারেট দিই, সো দিস ইজ খন্দকার আবিদ। সো আমি ফাইলটাকে রিড করে ফেলছি। সো আমরা ফাইল রিড করা দেখে ফেললাম। এখন হচ্ছে আমরা একটা ফাইলের ভিতরে যে লেখাগুলো আছে সেগুলোকে যদি আমি রাইট করতে চাই, রিরাইট করতে চাই, আপডেট করতে চাই, তাহলে আমরা সেটা কীভাবে করতে পারি সেটা এখন আমরা দেখব। সো যদি আমি প্র্যাকটিক্যালে চলে যাই, আমি হচ্ছেই ফার্স্ট যে রিড করছিলাম সেটা হচ্ছে এখানে রিড করছিলাম, এখন হচ্ছে আমি রাইট করব। রাইট করার জন্য নর্মালি হচ্ছে একটা ফার্স্ট হচ্ছে ফাইলটাকে আমার ওপেন করতে হবে। ওপেন করার পরে f.write, কী রাইট করতে চাচ্ছি সেটা হচ্ছে আমার লিখে দিতে হবে। যেমন আমার রাইট করা ছিল দিস ইজ খন্দকার আবিদ। সো এখন যদি আমি ফাইলের ভিতরে কন্টেন্টগুলোকে রিড করতে চাই, রিড না, রাইট করতে চাই, তাহলে হচ্ছে সিম্পলি রাইট ফাংশনটাকে কল করে আমি এখানে যা লিখতে চাই সেটা লিখে দিব। লিখে ফাইলটা রাইট করার পরে তারপরে হচ্ছে আমার ফাইলটাকে ক্লোজ করে দিতে হবে। সো আমি ফাইলটাকে ক্লোজ করে দিলাম। আমি যদি এটাকে রান করি তাহলে এটা রান হয়ে গেল। এখন যদি আমি মাই ফাইল টু এটাকে ওপেন করি, মাই ফার্স্ট লাইন। আচ্ছা, এখানে হচ্ছে ফাইল 2, আমি হচ্ছে নামটা ভুল লিখে রাখছিলাম। সো এই জন্য হচ্ছে আমার এটা রান করে, এখানে হচ্ছে মাই ফাইল 2 আছে, আর এখানে হচ্ছে আমার মাই ফাইল 1। সো আমি এটাকে আরেকবার রান করি। রান করে এই যে এখন হচ্ছে আমার এটা সিম্পলি চলে আসছে। সো আগে যেটা হয়েছে, আমি এখানে হচ্ছে অন্য একটা ফাইলের নাম দিয়েছিলাম, দ্যাটস ওয়াই হচ্ছে আমার কোডটা কাজ করেনি। সো এখন হচ্ছে আমার এই কোডটা সুন্দরভাবে কাজ করবে। সো এরপরে যদি আমরা যাই, এখন আমরা আলোচনা করব অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে। সো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি অবজেক্ট ওরিয়েন্টেড হতে হয় তাহলে আমাদের এর মধ্যে কিছু বৈশিষ্ট্য থাকা লাগে। যেমন একটা বৈশিষ্ট্য হচ্ছে ক্লাস থাকা লাগে, তারপরে হচ্ছে অবজেক্ট, তারপরে হচ্ছে পলিমরফিজম, এনক্যাপসুলেশন, তারপরে ইনহেরিটেন্স, এরকম টাইপের কিছু বৈশিষ্ট্য হচ্ছে তার মাঝে থাকা লাগে। তো এখন আমরা জেনে নিব যে অ্যাকচুয়ালি ক্লাস কী, তারপরে হচ্ছে অবজেক্ট কি, পলিমরফিজম, তারপরে ইনহেরিটেন্স, তারপরে হচ্ছে এনক্যাপসুলেশন, এই জিনিসগুলো আসলে কি সেগুলো সম্পর্কে আমরা একটু ধারণা লাভ করব, সংক্ষিপ্ত একটা ধারণা লাভ করব। প্রথমেই চলে আসি ক্লাস এবং অবজেক্ট, এই দুইটা জিনিস অ্যাকচুয়ালি কী। তো আমরা সবাই কম বেশি স্কুলে ভর্তি হয়েছি, কম বেশি না, আমরা সবাই স্কুলে ভর্তি হয়েছি বা হচ্ছে ইউনিভার্সিটিতে যখন ভর্তি হতে যাই তখন আমাদেরকে একটা ফর্ম দেওয়া হয়, তাই না? সেই ফর্মের মধ্যে সবাই এই ফর্মটা ফিল আপ করে, তাই না? সো ফর্মের মধ্যে কি থাকে? ফর্মের মধ্যে হচ্ছে গিয়ে আমার নাম লিখতে বলে, আমার বাবার নাম লিখতে বলে, আমার মায়ের নাম লিখতে বলে, ফোন নাম্বার লিখতে বলে, আরও অনেক কিছু লিখতে বলে। সো সবাইকে কিন্তু সেম ফর্ম দেওয়া হয়, সবাই কিন্তু একটা ফর্মের ওই সেম একটা ফর্ম, একই ফর্ম বলতে একই টাইপের ফর্ম আর কি, একটা ফর্মের মধ্যে সবাই লিখতে পারবে না, তো ওই টাইপের ফর্ম সবাইকে দেওয়া হয়, সবাই ওইটা ফিল আপ করে। সো একই ফর্মের ভিতরে, তো যেমন আমি আমার নাম, আমার বাবার নাম, আমার মায়ের নাম লিখতেছি, আর রকিব নামে কেউ একজন হয়তো বা তার বাবার নাম, তার মায়ের নাম বা তার নাম লিখতেছে। তো ওই যে একটা ফর্মটা আছে, সো ওইটা হচ্ছে গিয়া ওইটাকে আমরা ক্লাস ধরতে পারি। এবং অবজেক্ট, এই যে আমি নিজে একটা অবজেক্ট, কারণ আমি আমার নিজের নাম তারপর হচ্ছে বাবার নাম এইগুলো লিখতেছি, এটাকে একটা অবজেক্ট। সো এটা একটা কাইন্ড অফ বলা যায় আর কি। এরপরে আসি হচ্ছে এনক্যাপসুলেশন। এনক্যাপসুলেশন জিনিসটা কি? এনক্যাপসুলেশন জিনিসটা হচ্ছে একটা হচ্ছে সিকিউরিটির মতো, ঠিক আছে? ধরেন আমি হচ্ছি আমার একটা ফোন নাম্বার সেট করলাম, এটা হচ্ছে যে কেউ চাইলে চেঞ্জ করে ফেললো, সেটা তো হওয়া উচিত না। বা ধরেন একজন হচ্ছে গিয়া একজন, আমাদের নর্মালি হচ্ছে এইচএসসি জিপিএ কত হয়? 5 হয়। এসএসসি এইচএসসি জিপিএ 5 হয়। সো একটা টিচার ভুল করে জিপিএ দেখা গেছে যে 6 ইনপুট দিয়ে ফেলছে, ইনপুটে 6 দিয়ে ফেলছে। সো এটা তো অ্যাকচুয়ালি হওয়া উচিত না, তাই না? যেহেতু এটা হওয়া উচিত না, সো এখানে একটা বাই ডিফল্ট একটা কিছু একটা কন্ডিশন দিয়ে এরপরে হচ্ছে জিনিসটাকে এমনভাবে ফিক্স করা হয় যাতে হচ্ছে সে যদি 6 দেয় তাহলে তাকে একটা হয়তো দেখাবে যে না, আপনি এটা এরর করতে পারতেছেন না, বা আপনি হচ্ছে এটাকে চেঞ্জ করতে পারতেছেন না, এরকম টাইপের। সো যেই সব ডাটাতে আমাদের মনে হবে যে একটুখানি করা দরকার, সেগুলোকে আমরা এনক্যাপসুলেট করে ফেলবো। সো এই ছিল হচ্ছে আমার এনক্যাপসুলেশনের ঘটনা। আমরা যদি একটু ক্লাসটাকে শর্টে হচ্ছে দেখতে চাই, একটু কোডে চলে যাই। এই হচ্ছে আমার ক্লাস। যদি আমি একটা ক্লাস ডিফাইন করতে চাই তাহলে আমি সিম্পলি এখানে একটা ক্লাস লিখবো, তারপরে হচ্ছে গিয়ে বার্গার রেসিপি এটা লিখবো। বার্গার রেসিপিটা কেন লিখবো? এটা আমি একটা বার্গার নিয়ে আমি একটা এক্সাম্পল দিতে চাইছি, এই জন্য আমি বার্গার রেসিপি লিখছিলাম। এখানে এই যে নামটা, এটা যে কেউ যে কোনো নাম দিতে পারে, এটা হচ্ছে যার যার ইচ্ছা। তবে এই নামের প্রথম অক্ষরটা অবশ্যই, ফার্স্ট যে লেটারটা আছে সেটা অবশ্যই বড় হাতের হতে হবে।
বড় হাতের বলতে ক্যাপিটাল লেটার হতে হবে, তারপরে ডিফ ইনিট এটা দিতে হবে, তারপরে হচ্ছে সেলফ নাম্বার একটা দিলাম। সো আমি যেটা চাচ্ছি যে আমরা নর্মালি যে বার্গার খাই, সে বার্গারে কি থাকে, ধরেন আমি একটা রেস্টুরেন্টে গেলাম, সেখানে আমি একটা বার্গার খাবো। সো বার্গারের মধ্যে অবশ্যই 2টা বান থাকে, তারপর হচ্ছে 2টা পেটিস মানে আছে। সো আপনার কাছে একটা অপশন আছে, আপনি অলিভস হচ্ছে গিয়া আপনার ইচ্ছা মতো দিতে পারবেন। সো এই যে বার্গারের 2টা বান থাকবে, এটা আমি বাই ডিফল্ট ফিক্সড করে দিয়েছি। পেটিস কয়টা থাকবে, 2টা হচ্ছে পেটিস থাকবে, এবং যে অলিভটা আছে নাম্বার অফ অলিভস এটা আমি করে দিছি আর কি। এরপরে হচ্ছে কুক, মানে হচ্ছে এটা হচ্ছে কুকে দিব। কুক করার সময় এই যে আমি এখানে হচ্ছে এটাকে প্রিন্ট করতে পারবো সেলফ ডট বান। সো সেলফ ডট বান দিলে আমার হচ্ছে নাম্বার অফ বানটা চলে আসবে আর কি। তো এই যে আমি যে ক্লাসটা লিখছি সেই ক্লাসটাকে যদি আমি কল করতে চাই, তবে একটা সিম্পলি একটা ভ্যারিয়েবল নিলাম, মানে সেখানে হচ্ছে আমি বার্গার রেসিপিটাকে কল করলাম, বার্গার রেসিপি ক্লাসটাকে, সেখানে আমি কত দিছি 3 দিছি। ঠিক আছে, 3 মানে কি 3টা অলিভ এটা আমি দিছি আর কি। আর হচ্ছে গিয়ে আদার বার্গার, মানে আমার সাথে আর অন্য কেউ গিয়েছিল, তো তার বার্গারে হচ্ছে 5টা অলিভ, এই হচ্ছে 5টা অলিভ, তারপরে বান, তারপর হচ্ছে আমি কুক দিলাম, তারপর হচ্ছে আদার বান দিলাম। আচ্ছা, এখানে এটাকে যদি আমি একটু, আমি যেটা করছি, হ্যাঁ, এখন যদি আমি এই জিনিসটাকে রান করি, তাহলে আমি যেটা দেখতে পারবো কানেক্টিং হচ্ছে, ওকে ডান, চলে আসছে। সো এখন কথা হচ্ছে এই যে আমার কুকিং বার্গার উইথ 2 বানস, কয়টা বান দিলাম, 2টা বান, তারপর হচ্ছে 2টা পেটি, সেটা তো ঠিকই থাকবে। অলিভস আমি জাস্ট প্রথম ব্যক্তি হচ্ছে 3টা অলিভস দিছে, পরের ব্যক্তি বলতে আরেকজন যে ছিল সে হচ্ছে 5টা অলিভস দিছে। এখন আমার মুড চেঞ্জ হলো যে না আমি 3টা না আমি 5টা অলিভ দিব। আমি তাহলে এই ক্লাসের ভেতর থেকে কিভাবে চেঞ্জ করতে পারি, সিম্পলি আমি হচ্ছে বার্গার ডট বান, সেই বানটাকে আমি 5 করে দিতে পারি, অলিভ না সরি, আমি এই বানটাকে চেঞ্জ করে আমি যদি এরপরে হচ্ছে গিয়ে রান করি, তাহলে হচ্ছে আমার এটা সিম্পলি আপগ্রেড হয়ে যাবে। এখন কথা হচ্ছে যে বান তো আসলে 2টাই থাকা উচিত, তাই না? বান তো আসলে 5টা থাকা উচিত না। একটা বার্গারে যদি 5টা বান থাকে, আপনি তো পেটিস রাইখা খালি বানই খাবেন। সো এটা তো অ্যাকচুয়ালি বানটা তো ফিক্সডই থাকা উচিত, বানটা তো চেঞ্জ করা উচিত না। এটা হচ্ছে কি আপনার তো এখানেই আসে হচ্ছে এনক্যাপসুলেশনের কনসেপ্ট। সো যদি আমরা এটাকে এনক্যাপসুলেট করতে চাই, তাহলে সিম্পলি এটার আগে আমি জাস্ট একটা আন্ডারস্কোর দিয়ে দিই। সো এখন হচ্ছে এটা এনক্যাপসুলেট হয়ে গেছে। সো আমি এটা চাইলেও হচ্ছে গিয়ে চেঞ্জ করতে গেলে চেঞ্জ করতে পারবো না। সো এই ছিল আমার বার্গার বান নিয়ে হচ্ছে ক্লাস বানাইছি, সেটার কাহিনী ছিল। এখন আমরা চলে আসবো হচ্ছে দুইটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে, সেটা হচ্ছে ইনহেরিটেন্স এবং পলিমরফিজম। সো ইনহেরিটেন্স এবং পলিমরফিজম জিনিসটা কি? ইনহেরিটেন্স হচ্ছে গিয়া, আচ্ছা আগে পলিমরফিজম বলি। পলিমরফিজম হচ্ছে গিয়া, ধরেন আমাদের ক্লাসের মধ্যে কিছু কিছু মানুষ আছে না, যারা একজনের সাথে একরকম কথা বলে, একটু গুটিগাছ টাইপের আর কি, একজনের সাথে একরকম কথা বলে, আরেকজনের সাথে আরেক রকম কথা বলে, ঠিক আছে, সবার ভাবমূর্তি মিলিয়ে চলতে চায়। সো এরকম টাইপের হচ্ছে পলিমরফিজম বলা যায়। ধরেন হচ্ছে গিয়ে আপনি একটা ক্লাস বানাইছেন, সেই ক্লাসের মধ্যে একটা মেথড বা হচ্ছে একটা ফাংশন লিখছেন, আপনি আরেকটা ক্লাস বানাইলেন, সেই ক্লাসের সেই আগের যেই ক্লাসটা ছিল সেই ক্লাসের সেম ফাংশনটাকে আবার কল করলেন, আবার কল করার পরে সেই ফাংশনটাকে আপনি হচ্ছে আবার চেঞ্জ করে ফেললেন, ফাংশনের ভিতরে লেখাগুলোকে চেঞ্জ করে ফেললেন। এটাকে বলা হয় হচ্ছে মেথড ওভাররাইডিং। সো আপনি মেথড ওভাররাইড করলেন, এটাই হচ্ছে পলিমরফিজম এর বিষয়। আর হচ্ছে গিয়া ইনহেরিটেন্স বিষয়টা হচ্ছে, যেমন ধরেন হচ্ছে গিয়া যেমন হচ্ছে গিয়া কুকুর বিড়াল, এরা প্রত্যেকে কি, এরা প্রত্যেকে হচ্ছে গিয়া প্রাণী, এরা আগে প্রাণী এনিম্যাল, তারপরে হচ্ছে এরা কুকুর বিড়াল, তাই না? সো প্রত্যেকের একটা কমন বৈশিষ্ট্য হচ্ছে এরা প্রত্যেকেই একটা হচ্ছে গিয়া এনিম্যাল, তাই না? তো হচ্ছে গিয়া এনিম্যালের মধ্যে সচরাচর যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো যদি আমরা একটা এনিম্যাল ক্লাসে রাখি, তারপরে হচ্ছে আমি যদি আরেকটা ক্লাস নিই, সেটা হচ্ছে কি, যেমন ক্যাট একটা ক্লাস নিলাম। সো আমি যদি এটাকে ইনহেরিট করি, ক্যাট ক্লাসটাকে যদি আমি ইনহেরিট করি, তাহলে এনিমেল দিয়ে, তাহলে আমার এনিমেল ক্লাসের যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো আমার ক্যাট ক্লাসে চলে আসবে। সো এক ক্লাসের বৈশিষ্ট্য এক ক্লাসের যেই ফাংশন বা হচ্ছে যা লেখা আছে সব কিছু যদি আমি আরেকটা ক্লাসে অ্যাক্সেস করতে চাই বা আরেকটা ক্লাসে হচ্ছে গিয়ে আমি সেগুলো ব্যবহার করতে চাই, তাহলে হচ্ছে আমাদের যেই প্রসেসটা অ্যাকচুয়ালি ফলো করতে হয় সেটা হচ্ছে ইনহেরিটেন্স। সো দ্যাটস ইট, এই ছিল আমার প্রেজেন্টেশন। সো
আজকের মতো এখানেই শেষ। এই হচ্ছে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পাইথনের যাত্রা এখানেই শেষ। আসসালামু আলাইকুম।